আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে? সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ টাইমলি জয়েন করার জন্য। যদিও আমাদের এখন অনেক পার্টিসিপেন্ট জয়েন করতে পারেননি। আহ, আমাদের আমাদের বলা চলে 300 আমাদের প্রিভিয়াস ব্যাচ গুলো থেকে যে পার্টিসিপেন্ট ছিল তাদেরকে নিয়ে মূলত আমরা এই সেশনটা করাচ্ছি। আপনারা জানেন রিভিশন ক্লাস আমাদের গতকাল হয়েছে। গতকালে আমরা রিভিশন ক্লাসের মধ্যে ইনকাম ট্যাক্স এর ম্যাথ পার্টটা দেখেছি ও আনুষঙ্গিক বিষয়গুলো দেখেছি, ব্রড প্রশ্নগুলো দেখেছি। আজকে প্রথম দিকে আপনাদের একটি ইনকাম ট্যাক্স এর উপরে টোটাল শর্ট একটি সাজেশন দিব। এরপরে বাংলা ইংলিশ নিয়ে কিছু কথা বলবো, আর পরীক্ষায় লেখার ধরন, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। এরপরে আপনাদের মূলত অ্যাকাউন্টিং এর যে পার্ট আছে, অ্যাকাউন্টিং থেকে আপনারা জানেন যে সেখানে 10 থেকে 20 মার্কের প্রশ্ন আসতে পারে। এটার উপর একটা রিভিশন হবে রাত 9টা থেকে। রাত 9টা পর্যন্ত আমি টোটালি আপনাদের ইনকাম ট্যাক্সের যে বিষয়গুলো বাকি আছে গত ক্লাসের, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং 9টার পরে আমাদের আরেকজন আছেন, দেবাশিস চক্রবর্তী, সে আপনাদেরকে অ্যাকাউন্টিং পার্ট, হিসাব বিজ্ঞানের পার্টের একটি রিভিশন করাবেন। এরপরে দুটো মডেল টেস্ট আমরা নিব। মডেল টেস্টের প্রশ্ন আপনাদের দেওয়া থাকবে, আপনারা বাসায় বসে সলভ করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। দেন আমরা এটা নিয়ে পরবর্তীতে এটা সলভ ক্লাস করব। দুইটা সলভ ক্লাস আপনাদের হবে। মূলত আজকের দিয়ে হচ্ছে আপনাদের রিভিশন ক্লাসটা শেষ হচ্ছে। আর ক্লাসের ভিডিওগুলো আপনাদের গ্রুপে লিংক দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি ভিডিওতে চলে যাবেন। আমরা ওয়েবসাইটে আপলোড করতেছি না, যেহেতু টাইম একটু শর্টেজ। আমরা আজকে গতকালকার ক্লাসের ভিডিও কিন্তু আজকে সকালেই প্রোভাইড করেছি। আপনি দেখেছেন যে আজকে ফার্স্ট আওয়ারে ভিডিওটা দেওয়া হয়েছে, লিংকটা দেওয়া হয়েছে গ্রুপে। সেখান থেকে আপনি সরাসরি এক ক্লিকে আপনি ভিডিওতে চলে যেতে পারবেন। আমাদের বিটিসি একাডেমি ইউটিউবে সার্চ দিলে সেখানেও আপনি ভিডিওটা পেয়ে যাবেন। এই হচ্ছে গতকাল ক্লাসের কথা। এরপরে যদি কোনো ইমার্জেন্সি বিষয় থাকে, কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে ম্যাথ বা গত ক্লাসে যা আমরা আলোচনা করেছি, সেক্ষেত্রে চ্যাট বক্সে লিখলে আমরা অ্যান্সার দিব। আমরা সরাসরি কোশ্চেন নিচ্ছি না, যেহেতু আমাদের টাইম একটু শর্টেজ। আপনারা জানেন আহ, যে অনেকগুলো বিষয় আলোচনা করতে হবে, হয়তো বা 1 ঘন্টার মতো 9টা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো। তা সেই টাইমের মধ্যে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা চ্যাট বক্সে লিখলে আমরা অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। আর না থাকলে আজকে মূলত আমাদের যে টপিক আছে সেই টপিক ভিত্তিতে আমরা শুরু করব। আমরা একটা 36 ঘন্টার যে স্টাডি যে সিস্টেমটা, এটা তো আপনারা জানেন। আমরা অলরেডি সকল বিষয়গুলো প্রিপেয়ার করেছি। এটা হচ্ছে আগামীকাল 4টায় হচ্ছে এটার উদ্বোধনী ক্লাস হবে। এটা একটা হচ্ছে প্র্যাকটিস সেশন হবে, আর একটা ক্লাস হবে। মানে প্রতিদিন দুইটা করে সেশন হবে। তা ওখানে সিস্টেমটা আমি একটু বলি, শেয়ার করি। যারা ওখানে অ্যাডমিশন নিয়েছেন অনেকে এখান থেকে আসছেন আমাদের। আর আমাদের যে পার্টিসিপেন্ট ছিল মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এখন নতুন করে আমরা নতুন কোনো স্টুডেন্ট নিচ্ছি না। বাট যদি পুরাতন কোনো পার্টিসিপেন্ট অ্যাডমিশন এখনো নিতে চাই, এই সুযোগটা আমরা কালকে সকাল 10টা পর্যন্ত রাখতেছি। কালকে 10টার মধ্যে আপনি ওই ব্যাচের শীট গ্রুপে দেওয়া আছে, প্লিজ আপনাদের গ্রুপে একটু দেখেন। সব শীটগুলো আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তা আপনাদের জন্য ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন যেটা, এটাই শেষ। মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা এটা বাদ দিব। যেটা আপনার বলছে যে মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে যেটা দেওয়ার কথা বলেছি অলরেডি আপনাদের গ্রুপে দেওয়া আছে, দেখেন। 84, 85 সব গ্রুপে আপনার শীটটা দেওয়া হয়েছে। মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা ইনকামের ক্ষেত্রে ওই ইনকাম গুলো বাদ দিব, শুধু রেগুলার ইনকাম যেগুলো আছে সেটা আমরা কাউন্ট করব, তার 3% নিব। ট্রান্সফার প্রাইসিং এর বিষয়টা হচ্ছে যখন আন্ত কোম্পানি থাকে একই কোম্পানির মধ্যে, অর্থাৎ একটা গ্রুপ অফ কোম্পানি হতে পারে বা একটা কোম্পানির বিভিন্ন
পার্টের থাকে, সেই পার্টের মধ্যে যখন পণ্য লেনদেন হয়, সেই লেনদেনের যে মূল্য নির্ধারণ করা হয় এটা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং। ফর এক্সাম্পল, আপনার আরএফএল একটা কোম্পানি, এটার বিভিন্ন তাদের প্রোডাক্ট আছে, যেমন ভিশন আছে, তাদের রিগাল আছে, এরকম। তা দেখা যাচ্ছে যদি আপনার এই ভিশন থেকে কোনো রিগালে কোনো প্রোডাক্ট যায়, তাহলে তারা কিন্তু মাদার কোম্পানি একটা, এটা একটা কোম্পানির, আপনি বলতে পারেন সাবসিডিয়ারি কোম্পানি, অথবা তারা ব্রাঞ্চ অফিস। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে যে একটা কোম্পানির মধ্যে লেনদেন হচ্ছে। এই লেনদেনের ক্ষেত্রে কিন্তু যে প্রাইসটা নির্ধারণ করা হয়, এটাকে বলা হয় ট্রান্সফার প্রাইসিং। এই প্রাইসটা আপনি বাইরে যদি অন্য কোম্পানির কাছে সেল করেন বা ব্যক্তির কাছে সেল করেন, সেখানে কিন্তু তারতম্য ঘটতে পারে বা কম বেশি হতে পারে। এজন্য বলা হচ্ছে আন্তঃ কোম্পানির মধ্যে যদি কোনো প্রোডাক্টের ট্রান্সফার হয় এবং সেই ট্রান্সফারের ক্ষেত্রে যে মূল্য নির্ধারণ করা হয়, এটা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং। এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে, তাই এই বিষয়টা আপনাদের করতে হবে। রেকর্ডিং এর কোর্সে আমাদের নতুন শীট কালকে যুক্ত হবে। কর দিবসের পরেও রিটার্ন দিলে আপনাকে সেলফে রিটার্ন দিতে হবে। রিটার্ন দাখিল করার আর কোনো ভিন্ন পদ্ধতি নাই, ওই একটা পদ্ধতি, সেলফেই আপনাকে রিটার্ন জমা দিতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এখনো পর্যন্ত আমাদের কাছে যে নিউজ আছে। এরপরেও আমরা যদি জটিল কোনো বিষয়ে প্রশ্ন করা, তাহলে ক্যালকুলেটরটা বাধ্যতামূলক হতে পারে নেওয়াটা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সুযোগ দিতে পারবে কিনা, এটা আমাদের আরো পরে জানবেন, এটা পরীক্ষার আগে জেনে যাবেন। আপাতত দৃষ্টিতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 2017 সালে যে পরীক্ষা হয়েছিল লাস্ট, সেখানে ক্যালকুলেটর ব্যবহার করা ছিল না। অ্যাকাউন্টিং ইংলিশের আমাদের ইংলিশ বাংলা তো আমি আজকে ক্লিয়ার করব, আর বাকিটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিংটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যে একটা রিভিশন ক্লাসের কথা ছিল, আমরা এটাকে দুটো নিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। টিডিএস রুলস গত ক্লাসে আলোচনা করেছি, আপনি ভিডিওটা দেখে নেবেন। দান করো আইনও গত ক্লাসে আলোচনা করেছি। ট্যাক্স অডিটটা হচ্ছে যখন বোর্ড কর্তৃক অডিটটা নির্ধারণ করা হয়। আমি বলেছি এখানে তিনটা পয়েন্ট আপনি মনে রাখবেন অডিটের ক্ষেত্রে। বোর্ড কর্তৃক যখন একটা ফাইল অডিটের জন্য সিলেক্ট হয়, নির্ধারণ করা হয়, এর পরবর্তীতে এই ফাইলটাকে অডিট পরিচালনা করার জন্য তিনটা টিম গঠন করে। এক নম্বর হচ্ছে অডিট টিম, সরি, এক নম্বর হচ্ছে তদন্ত টিম, অনুসন্ধানকারী টিম যার নাম দেওয়া হয়, আর 2 নম্বর হচ্ছে অডিট টিম, 3 নম্বর হচ্ছে অডিট কিউরেটর। তো এই ফাইলটাও যখন অডিটে পড়ে, তখন অডিট টিমে, অডিটের যে তদন্ত কর্মকর্তা, প্রথম যে অনুসন্ধানকারী টিম, তারা মূলত এটার অনুসন্ধানটা করে যে এটা সবকিছু ঠিক আছে কিনা, প্রপার ওয়েতে আছে কিনা, সে অনুসন্ধানটা করে। সেখানে তারা মূল্য নির্ধারণ করে, সরাসরি যায়, তারপরে যাচাই বাছাই করে, সকল কিছু দায়িত্ব থাকে তদন্তকারী কর্মকর্তা। এরপরে তারা তদন্ত একটি রিপোর্ট অডিট টিমের কাছে দেয়। অডিট টিমের কাছে যাওয়ার পরে তদন্ত রিপোর্টটা 300 দিনের মধ্যে অডিট টিম এটা একটা অডিট প্রতিবেদন তারা তৈরি করে এই তদন্তকারী টিমের অডিটের রিপোর্টের ভিত্তিতে। এর পরবর্তীতে এই তদন্ত রিপোর্ট এবং অডিট রিপোর্ট প্রতিবেদন আকারে পেশ করে অডিট কিউরেটরের কাছে। অডিট কিউরেটর এই সকল কিছু বিশ্লেষণ করে উপকর কমিশনার বরাবর একটা আদেশ দেন যে এই রিটার্নটি এইভাবে প্রসেস করেন অথবা এইভাবে ট্যাক্স ডিমান্ড করেন। অ্যাজ পার ডিরেকশন, উপকর কমিশনার সে কি করে ট্যাক্স নির্ধারণ করে, অথবা অডিট প্রসেস, সেখানে যদি মনে হয় যে কোনো ট্যাক্স নির্ধারণের সুযোগ নাই, তাহলে অডিট প্রসেস সেখানেই সমাপ্ত ঘোষণা করে। এই হচ্ছে মূল বিষয়। এই তিনটি কমিটি সম্পর্কে লিখবেন, প্রসেসটা সহজ ভাষায় লিখবেন। আপনি যদি বিষয় ফ্যাক্টটা বুঝতে পারেন, লিখতে পারবেন। আর এখন বিষয়টা হচ্ছে, নতুন করে তো আসলে আপনার শেখাটা কঠিন। এর জন্য যাদের গ্যাপ আছে তাদের জন্য আমি ওই 36 ঘন্টার চ্যালেঞ্জ দিয়েছি। এখানে অনেকে আমাদের সাথে আছেন। সারচার্জটা গত ক্লাসে বলেছি, সারচার্জ হচ্ছে অ্যাডিশনাল একটা ট্যাক্স, অতিরিক্ত একটা ট্যাক্স। স্বাভাবিকভাবে একজন ব্যক্তি ট্যাক্স পে করার পরেও তাকে কিছু কিছু ক্ষেত্রে যদি তার অতিরিক্ত নিট পরিসম্পদ হয়, অর্থাৎ 4 কোটি টাকার উপরে তার পরিসম্পদ হয়ে যায়, সেক্ষেত্রে তার ইনকামের উপরে তাকে একটি সারচার্জ দিতে হয় বা অতিরিক্ত ট্যাক্স পে করতে হয়। আবার
কিছু কিছু ক্ষেত্রে আপনি এরকম দেখবেন, যদি সে ক্ষতিকর প্রোডাক্ট উৎপাদন করে, সেক্ষেত্রেও তাকে কিন্তু সারচার্জ দিতে হয়। এরপরে আরো চারটি ক্ষেত্রের কথা আমি বলেছিলাম, যদি তামাকজাত দ্রব্য, যেটা এখানে 2.5%। এরপরে যদি একাধিক গাড়ি ব্যবহার করে, সেক্ষেত্রে পরিবেশের ক্ষতি হয়, পরিবেশ সারচার্জ দিতে হয়। এরপরে সে যদি কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠান হয় এবং যদি প্রতিবন্ধীদের জন্য সুযোগ সুবিধা না রাখে, তারপরেও তাকে কিন্তু 2.5% সারচার্জ দিতে হয়। তো এই বিষয়গুলো ছিল। ওকে। হ্যাঁ, ডিসিটির পাওয়ারটা এখন কমানো হয়েছে, এগুলো আপনি মোটামুটি যদি আমার কথাগুলো বুঝতে পারেন সামারি আকারে, এটা ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, তাহলে আমরা এখন মূল পয়েন্টে চলে যাই। আমাদের প্রিভিয়াস ক্লাসের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো আমরা সমাধান করলাম আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে বিষয়টা ছিল, প্রথমে আমি একটা আপনাদের সাজেশন দিয়ে দিচ্ছি। না, প্রথমে বাংলা ইংলিশ নিয়ে একটু 5 মিনিট কথা বলে তারপর আপনাদের সাজেশনটা নিয়ে কথা বলি। আধা ঘন্টার মতো আমরা একটা টোটাল সাজেশন সামারি আকার আপনাদেরকে দিয়ে দিই। যেহেতু আপনাদের প্রিভিয়াস ক্লাস করা আছে এবং এই বিষয়গুলো বারবার আমরা পড়েছি, সেহেতু নতুন করে আপনি সাজেশন ভিত্তিক যদি একটু ভালো করে স্টাডি করেন, আপনার কনফিডেন্স ইনশাল্লাহ থাকবে। আশা করা যায় যে ভালো করতে পারবেন। প্রথমে আমরা বাংলা ইংলিশ নিয়ে অনেকের কনফিউশন আছে যে বাংলা ইংরেজিতে কিভাবে প্রশ্ন আসবে। এই বিষয়টা একটু আমরা সাজেশন আকারে দিই, তারপরে আমরা শুরু করি। দেখেন, আমাদের শীটটা মোটামুটি আকারে আপনাদের জন্য যেটা এটা ফাইনাল আছে। আর যারা 36 ঘন্টা তাদের জন্য আর একটু সহজ করে ভিন্ন সিস্টেমে আমরা করার চেষ্টা করতেছি। আর আপনাদের মোটামুটি একটা ফাইনাল শীট কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে, এটা আপনারা দেখেছেন। টোটাল শীটটা এখানে দেওয়া হয়েছে। দেখেন, বাংলা এবং ইংরেজিতে আমাদের যে প্রশ্নগুলো থাকতে পারে, এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, যেটা আমাদের থাকার সম্ভাবনা আছে, এটা হচ্ছে ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ। সাধারণত বাংলায় থাকবে, আমাদের ইংরেজিতে এটা অনুবাদ করতে হবে। ইংলিশে এই প্রশ্ন থাকে, একটা কমন কোশ্চেন। তাহলে এখানে একটা প্রশ্ন যে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, সেক্ষেত্রে আমাদের এরকম বিভিন্ন ট্রান্সলেশন গুলো থাকে, আমরা এগুলোর আনসারটা করার চেষ্টা করব। আনসার করার ক্ষেত্রে আমরা একটি জাস্ট টেকনিকটা ফলো করব, এখানে আমরা ক্লাসে ডিসকাস করব না। যে যতটুকু পারেন, নতুন করে আমরা বাংলা ইংলিশ কেউ পড়বো না, জাস্ট সিস্টেমটা দেখবো। আমি এখানে জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। যেমন ধরেন, একটা সেন্টেন্স, এই ছাত্ররা আমাদের দেশের আশা ও উৎসের প্রতীক। তাহলে এই সেন্টেন্সটাকে, এই বাংলা সেন্টেন্সকে যদি আপনি ইংলিশে কনভার্ট করতে চান, ট্রান্সলেট করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? আপনার শুরু করতে হবে, যেমন আমরা জানেন যে ইংরেজিতে আমাদের প্রথমে সাবজেক্টে বসাতে হয়, অর্থাৎ আহ, এই বাক্যের, বাংলা বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা এখানে ছাত্ররা হচ্ছে সাবজেক্ট, স্টুডেন্টস, এরপর ভার্ব বসাতে হয়। এরপরে আমাদের ভার্বের পরে আমাদের অবজেক্টটা বসে, বাংলায় যেটা হচ্ছে শেষে, ইংরেজিতে অবজেক্ট এটা হয় আগে। যেমন এখানে দেখেন, আমাদের দেশের আহ, আশা ও শক্তির উৎস। তাহলে এখানে ইংরেজির বাংলা সেন্টেন্স ঠিক বিপরীত ভাবে ইংরেজিটা চলে। তাহলে এখানে এই যে শক্তির উৎস, এটা আগে আসবে। যেমন দ্য সোর্স অফ ফিউচার, হোপ অ্যান্ড স্ট্রেংথ। এরপরে এই যে আশা ও শক্তির উৎস, এই যে এরপর আমাদের দেশের, এই যে অফ আওয়ার কান্ট্রি, এটা পরে আসবে। এভাবে করে যে কোনো ট্রান্সলেট আসলে আপনারা এরকম ভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটাকে বের করে মোটামুটি শব্দের অর্থ জানলে আপনি একটু মিল করতে পারবেন। এতটুকু আপনার কাজ। আপনি নতুন করে বাংলা ইংরেজিতে নতুন করে কিছু পড়বেন না। ঠিক আছে? এটা হচ্ছে আমার
তো নতুন করে আপনি শিখেও পারবেন না, কারণ বাংলা ইংলিশে যতগুলো প্রশ্ন করা হয় হয়তো 20 মার্কের প্রশ্ন আসবে, টোটালটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আপনার যে বেসিক নলেজ আছে এই আপনি ক্লাস 6, 7, 8-এ যা পড়ে আসছেন ওটির উপর ডিপেন্ড করে কিন্তু প্রশ্ন করা হয়। তার মানে এখানে কিন্তু নতুন করে কিছু নাই। ঠিক আছে? তো এই জিনিসটা যে এখানে নতুন করে যেহেতু আমাদের নাই, তার মানে কি, তার মানে আমাদের নতুন করে পড়ারও প্রয়োজন নেই। আমাদের যা পড়া আছে, যা আমরা জানি, ঠিক অতটুকু আমাদের কাজে আসবে। নতুন করে আমরা এখানে কিছু আলোচনা করব না বা নতুন করে শেখার চেষ্টাও করব না। সহজ কথা যদি আপনি বুঝে থাকেন। তাহলে এভাবে আমরা আহ, এরপরে হচ্ছে আমাদের ইংরেজিতে যেটা অনেক বছর এসেছে, যেমন 2017 সালে এটা এসেছে, গুড গভর্নেন্স এন্ড মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক এনবিআর। অর্থাৎ এরকম কম্পোজিশন লিখতে আসতে পারে। তাহলে দেখেন, ট্রান্সলেশন আসতে পারে অথবা কম্পোজিশন আসতে পারে। কম্পোজিশন আসলে কিন্তু এখানে 10 মার্ক, এই একটা দিয়ে ইংরেজির প্রশ্ন শেষ, আর ফার্দার কোনো প্রশ্ন নাই। এই যদি কম্পোজিশন ফ্রি হ্যান্ড রাইটিং আসে, তাহলে প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন যেটাই আসুক, প্যারাগ্রাফ তো আপনি একটা প্যারায় লিখবেন, আমরা নিয়মকানুন জানি। আর কম্পোজিশন আসলেও ঠিক আপনার এনবিএ রিলেটেড প্রশ্ন আসবে। যেমন এবার ই রিটার্ন আসতে পারে, তারপরে হচ্ছে এখানে এই যে ফ্রেমওয়ার্ক এনবিআর বা এনবিআর এর ভূমিকা আসতে পারে, এনবিআর এর কার্যাবলী সম্পর্কে আসতে পারে, বা ট্যাক্স লয়ার হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য এই সম্পর্কিত বিষয় আসতে পারে। জাস্ট রিলেট টু ট্যাক্স। এই জন্য ট্যাক্স সম্পর্কে মোটামুটি আপনার আইডিয়া থাকলে ইংরেজিতে আপনি হয়তো বা 150 থেকে 200 ওয়ার্ড আপনি লিখতে পারবেন। ঠিক আছে? এভাবে লিখবেন, খুব বড় করার দরকার নেই। যতটুকু মনে হয়, কোনো প্যারা করার দরকার নেই, জাস্ট আপনি এটা একটা কম্পোজিশন আকারে লিখে দিবেন যতটুকু পারেন। এখানে লিখলে আপনি কিছু না কিছু মার্ক পাবেন। অতএব আপনাকে লিখতে হবে। এটা মনে রাখেন যে মোটামুটি একটা আইডিয়া আপনাকে এখানে দিতে হবে, একদমই ছাড়া যাবে না। যতটুকু পারেন আপনি এখানে লিখবেন। আজকে যেহেতু শর্টকাটে বোঝাচ্ছি, এই জন্য ডিটেলসে যাচ্ছি না, জাস্ট বোঝাই দিচ্ছে যেভাবে আপনি লিখবেন। বাংলার ক্ষেত্রে অনেক সময় দেখি আমরা কোনো কম্পোজিশন আছে, মানে রচনা আসে, তো বাংলা রচনা আসলে তো আমরা সাধারণত বাঙালি, ওই বিষয়টা আমরা পারি। যেমন এখানে একটা আছে, গণমুখী করদাতা বান্ধব কর ব্যবস্থা গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগ, ভূমিকা এগুলো মূল্যায়ন করো। অথবা একজন আয়কর আইনজীবী হিসাবে আপনার কর আরোহণে ভূমিকা, এটা মূল্যায়ন করেন। এরকম বিষয়গুলো থেকে কম্পোজিশন আকারে একটা প্রবন্ধ, বাংলায় রচনা যেটাকে আমরা বলি, এটা আসতে পারে। তো এটা যদি আসে, তাহলে জন্য আমাদের কিন্তু ইজি হয়ে যাবে। আবার ইংরেজি এবং বাংলায় এটার পরিবর্তে অ্যাপ্লিকেশন আসতে পারে। অ্যাপ্লিকেশন আপনি ধরে নেন একটা আসে, সাধারণত এটা বাংলায় হতে পারে, ইংরেজিতেও হতে পারে। তো এই বিষয়টা আমরা দেখবো। যেমন বাংলায় আরেকটা প্রশ্ন আসতে পারে আমাদের এই রচনার পাশাপাশি। দেখা যাচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ অনেক প্রশ্ন দেখেছি এসেছে। তা ভাব সম্প্রসারণ মানে কি, যে একটা সেন্টেন্স থাকে, একটা শব্দ থাকে, এটাকে আমাদের সম্প্রসারণ করতে হয়, বৃদ্ধি করে লিখতে হয়। সংক্ষিপ্ত আছে, বড় করে লিখতে হয়, এটা কিন্তু সহজ। যেমন এই যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এরকম বিভিন্ন, যে পরিশ্রম না করলে সফল হয় না, এই জিনিসটা তিনটা পাল্টে লিখতে হয়। একটা হচ্ছে মূল ভাব, তবে মূল ভাব শব্দটা উল্লেখ করা যায় না, আপনারা জানেন এখন। আরেকটা হচ্ছে এটা সম্প্রসারিত ভাব, আরেকটা হচ্ছে মন্তব্য। তো এই তিনটা আপনি তিনটা প্যারায় লিখতে পারেন। যেমন এখানে দেখেন, এই প্রথম 2 লাইনে একটা প্যারা, এরপর থেকে আমাদের আরেকটা প্যারা, আর পরে এই মন্তব্য আরেকটা প্যারা। মানে প্রথমে এই ভাবকে আপনি 2-4 লাইনে লিখলেন, এরপর এটার ব্যাখ্যা দিলেন, লাস্টে একটা ফিনিশিং দিয়ে দিলেন। এরকম ভাবে ভাব সম্প্রসারণ হয়। আর এর বিপরীত আসতে পারে সারাংশ বা সারমর্ম। সারমর্ম অর্থ হচ্ছে কবিতার যে লাইন, এটাকে সংক্ষিপ্ত ভাবে লেখা। এটা সংক্ষিপ্ত ভাবে লিখতে হয়, যে 3-4 লাইন বা 5 লাইন সর্বোচ্চ লিখতে পারবেন। আর সারাংশও ঠিক এরকম, যে এরকম একটি বড় একটা 10 লাইনের বিষয় থাকলো, এটাকে আপনার 2 লাইন বা 3 লাইনে লেখা। সারাংশ এবং সারমর্ম হবে ছোট, এটা মনে রাখতে হবে। আর ভাব সম্প্রসারণ হচ্ছে এক্সটেন্ড করা, বৃদ্ধি করা। তো এই বিষয়টা খেয়াল রেখে আপনি আনসারটা করবেন। এখানে আপনার ভাব সম্প্রসারণ আসার সম্ভাবনা আছে, সারাংশ সারমর্ম আসতে পারে। আর কমন যে বিষয়টা ইংরেজিতে অথবা বাংলাতে, এই কমন বিষয়টা অ্যাপ্লিকেশন করা। তো অ্যাপ্লিকেশন সাধারণত ডিসিটি বরাবর হয় অথবা ট্রাইব্যুনালে হয়। সাধারণত আপনাদের কমন হচ্ছে ডিসিটি বরাবর অ্যাপ্লিকেশনটা করা। বিভিন্ন কিছু হতে পারে, যেমন ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যে ডিসিটি কেসে অ্যাপ্লিকেশন লিখেন। আপনার আহ, ব্যবসা বন্ধ এই সম্পর্কিত একটি ইনফরমেশন ডিসিটি কেসে অ্যাপ্লিকেশন লিখেন। আপনি
ট্যাক্স জমা দিয়েছেন, রিসিভ করে যদি একটা অ্যাপ্লিকেশন লিখেন, আপনার যে ট্যাক্সের অ্যাসেসমেন্ট অর্ডার মামলা হয়েছিল, যে রায় হয়েছিল, সেই অর্ডারের কপিটা যে একটা অ্যাপ্লিকেশন লিখেন, এরকম ভাবে আপনি জাস্ট ফরম্যাটটা ফলো করবেন, যে ফরম্যাটে কি আছে, কি আমার কাছে চাচ্ছে, সেই অনুযায়ী আপনি জাস্ট ফরম্যাটটা সাজিয়ে দিবেন। এটা আপনার করতে হবে না, অ্যাপ্লিকেশনের ফরম্যাটটাকে ঠিক রেখে আপনি আনসারটা করেন, তাহলে কিন্তু হয়ে গেল। দেন এখানে আছে যে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য ডিসিটি ফর দ্য সার্টিফাইড কপি অফ অ্যাসেসমেন্ট অর্ডার। তাহলে এখানে আমরা ডেট টু ডিসিটি, এখানে ফুল মিনিংটা লিখলে ভালো হয়, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, এরপর সার্কেল, জোন, এগুলো ফাঁকা রাখবেন। যেমন এখানে 2 নাম্বার সার্কেল লেখা আছে, যা পরীক্ষার খাতায় লিখবেন না। যদি উল্লেখ থাকে কোশ্চেনে তাহলেই শুধুমাত্র লিখবেন, এটা ভালো করে বুঝুন। যদি উল্লেখ না থাকে তাহলে এখানে আপনি সার্কেলের নামটা মেনশন করবেন না। এরপরে হচ্ছে এই যে জোন সিলেক্ট, এটাও মেনশন করা যাবে না, জোন লিখে ফাঁকা দিবেন। আর যদি কোশ্চেনে উল্লেখ থাকে যে সিলেক্ট জোন, তারপর ট্যাক্স সার্কেল 2-তে আপনি একটি অ্যাপ্লিকেশন করেন, তাহলেই এটা ঠিক আছে। এরপর সাবজেক্টে লিখবেন, এই অংশটা আপনার লেখার দরকার নাই। যে সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, ক্যানও লিখতে পারেন, ফর দ্য সার্টিফাইড কপি অফ অ্যাসেসমেন্ট অর্ডার। এই যে অ্যাসেসমেন্ট ইয়ারটা আপনি লিখে দিলেন, যে অ্যাসেসমেন্ট ইয়ারের কথা কোশ্চেনে থাকবে অ্যাজ পার কোশ্চেন, সেই অ্যাসেসমেন্ট ইয়ারটা লিখবেন। Okay. এরপরে অ্যাপ্লিকেশনের ফরম্যাট যেভাবে আছে, যে ডিয়ার স্যার বলে লিখতে হয়, তারপরে উইথ ডিউ রেসপেক্টফুলি ইনফর্ম দ্যাট আই নিড, যে কথাটা আপনার যা প্রয়োজন এটা লিখে দিবেন, শেষ। অতএব আই রিকোয়েস্ট, আমাকে এটা দেওয়া হোক, অন বিহাফ অফ, অন মাই বিহাফ, আমাকে দেওয়া হোক। এরপর থ্যাঙ্কফুল দিয়ে আপনার নাম লিখে দিবেন, শেষ। এখানে নাম না থাকলে, যেমন মিস্টার এক্স থাকলে মিস্টার এক্স, কোশ্চেন অনুযায়ী, অ্যাজ পার কোশ্চেন অনুযায়ী আপনি এটা লিখবেন। তাহলে কিন্তু আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশন শেষ। ঠিক এই অ্যাপ্লিকেশনটা ইংরেজিতে না এসে বাংলায় আসতে পারে আবেদনপত্র, ঠিক আছে? সেই আবেদনপত্রটাও এই বাংলা একই রকম হবে, এটা আমরা পারবো যে বরাবর উপক্রম সহ সার্কেল এত জোন এত, এখানে প্রত্যয়নপত্র মানে ট্যাক্স সার্টিফিকেট, যে আমাকে সার্টিফিকেট দেন, এই যে যা করদাতা, আমি রিটার্ন সাবমিশন করেছি, আমার ট্যাক্স সার্টিফিকেট দরকার, আমাকে ট্যাক্স সার্টিফিকেট দিয়ে কৃতজ্ঞ থাকেন বা থাকিব। এই জাস্ট এই 2-3টে লাইন লিখে আমরা এরকম ভাবে আনসার করতে হবে। তাহলে আমরা দেখেন বাংলা ইংলিশে মোটামুটি একটি ধারণা আপনি পেয়ে দিয়ে দিতে পারলাম। এখন আপনারা এটাকে একটু ভালো করে স্টাডি করেন, যে বাংলা ইংলিশের জন্য আপনি সর্বোচ্চ 4-5 ঘন্টা সময় দেন। আমরা কিন্তু ওই যে 36 ঘন্টায় একটা প্ল্যানই রাখছি, এই যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন পড়াই দিচ্ছি, ওইটা হলে হবে কি, যে আপনারা নিজের পড়তে হবে না, যে সব পড়ানো হচ্ছে ওখানেই আপনার আহ, আলোচনা হচ্ছে, আবার একটা প্র্যাকটিস সেশন থাকতেছে, দিনে দুইটা সেশন হচ্ছে, আর মুখস্থ হয়ে যাচ্ছে, অটোমেশন আপনার সবগুলো হয়ে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে সময় পায় না, বাসায় নিজে নতুন করে পড়বে, এই সময়টা পায় না, তাদের জন্য হচ্ছে যে আমি ওইভাবে ডিজাইন করেছি, যাতে করে কেউ মিস না করে। তো ওখানে আমরা প্রত্যেকটা বিষয় পড়া দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের বাংলা ইংলিশে। দেখেন সাজেশন কিন্তু বাংলা ইংলিশে স্পষ্ট। অ্যাপ্লিকেশন আপনি একটু খাতায় নোট রাখেন, অ্যাপ্লিকেশন এটা ইংরেজিতে গুরুত্বপূর্ণ, একটা কম্পোজিশন, বাংলায় আপনার সারাংশ সারমর্ম অথবা আহ, ভাব সম্প্রসারণ, আর কম্পোজিশন, এই এর বাইরে একটা জিনিস ট্রান্সলেশন। এর বাইরে কিন্তু আপনার আর পড়তে হচ্ছে না, এর ভেতর থেকে ইনশাল্লাহ আপনি আসবে। আসলে মোটামুটি এই বিষয়টি আপনি দেখেন, দেখলে আপনি পেরে যাবেন। তাহলে বাংলা ইংলিশে শেষ। এখন আমরা ইনকাম ট্যাক্সটা দেখব, এবং আধা ঘন্টার মতো আমরা একটু রিভিউ করব, টোটাল ইনকাম ট্যাক্সের সাজেশনটা আমরা দেখব। দেন আমরা এরপরে 9টার পর থেকে আমরা অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। টোটাল আজকে আপনাদের একদম A to Z হয়ে যাচ্ছে। যদি আমরা একদম শুরু থেকে দেখি যে আমরা কিভাবে করতেছি, এই ছোট প্রশ্ন, দেখেন এই ছোট প্রশ্নগুলো আপনি সবার শেষে পড়বেন। এখানে যতগুলো প্রশ্ন আছে ছোট প্রশ্ন, এটা পড়বেন, কোনোটা বাদ দিবেন না। এবং এই প্রশ্নগুলো পড়লেই যে হবে বিষয়টা এরকম না। এর বাহিরে আপনি যখন দেখা যাচ্ছে আমাদের ব্রড প্রশ্ন পড়তেছেন, ম্যাথ গুলো করতেছেন, অনেক প্রশ্নের অ্যান্সার এখান থেকে হয়ে যাবে। যেমন ধরেন আহ রেয়াত কত পার্সেন্ট, যে বিনিয়োগের কত পার্সেন্ট আমরা রেয়াত পাবো সর্বোচ্চ, ওখানে কিন্তু আমরা শিখেছি 15%। ওটা একটু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। আবার হতে পারে যে রেয়াতটা কি, তো রেয়াতের প্রশ্নে কিন্তু আমরা ব্রড প্রশ্নে পেয়েছি যে রেয়াত কি। রেয়াত মানে কর অব্যাহতি, কর ছাড়, এই এক কথায় যদি 1 মার্কের প্রশ্ন আসে আমাদের, তো কি করতে হবে, এক কথায় উত্তর লিখতে হবে।
তখন তো আমাদের বেশি লেখার সুযোগ নাই। তা ওইটা কিভাবে লিখবো, ঠিক ওই রকম ভাবে তাহলে আমরা যতগুলো ব্রড প্রশ্ন পড়েছি, যেমন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কোন কোন জায়গায় করযোগ্য হয়, বেসরকারি ক্ষেত্রে ওই সর্বোচ্চ অব্যাহতির পরিমাণ কত, 4.5 লাখ, এটাকে তো আমরা শিখেছি। তাহলে ম্যাথের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা শিখবো, এগুলো ছোট প্রশ্নের আনসার হয়েছে। ছোট প্রশ্ন নতুন করে কিছু পড়তে হবে না, শুধুমাত্র আইন সম্পর্কিত যে কিছু বিষয় আছে যেগুলো আমাদের হয়তো বা ব্রড কোশ্চেনে নাই, অথবা আমাদের যেমন আইনটি কত সালের, কতটি ধারা আছে, এই সকল খুঁটিনাটি বিষয় আমাদের দেখতে হবে। এটা আপনি পড়বেন, এখান থেকে বাদ দেওয়ার সুযোগ নাই, আপনি টোটালটা পড়বেন। তাহলে 1 নম্বর সাজেশন হচ্ছে আমাদের এই আইনটার যেগুলো শর্ট নোট আছে, এই শর্ট নোট গুলো পড়া। এখানে আপনি 10 থেকে মিনিমাম 10 মার্ক পাবেন, বেশিও পেতে পারেন। ঠিক আছে, তাহলে 10 ধরে নেন, এই 10 মার্ক হয়ে গেল। এটা আপনি শর্টকাটে সর্বোচ্চ 2-4 ঘন্টার মধ্যে এটা শেষ করে ফেলেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কিছু অ্যাব্রিভিয়েশন আছে অথবা পার্থক্য লিখুন, এটাও আসতে পারে। অ্যাব্রিভিয়েশন গুলো আমাদের সাধারণত আমাদের এই শীটে দেওয়া আছে মোটামুটি আকারে, এখানে প্রায় 44টার মতো আমি উল্লেখ করেছি। এগুলো এক নজর দেখবেন, হয়তোবা এই 10টার মধ্যে 2-3টে অ্যাব্রিভিয়েশন ঢুকাই দিতে পারে, অথবা আলাদাভাবে এটাই 10 মার্ক থাকতেও পারে। 1 বছর আমি দেখেছি যে শুধুমাত্র অ্যাব্রিভিয়েশনে 10 মার্ক, যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু আপনার দেখেন 10-10-20 হয়ে গেল শুধুমাত্র এক কথায়। আবার খেয়াল করেন, কিন্তু আমি কিন্তু টোটাল সাজেশনটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানের অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে এগুলো একদম শর্ট করে দেওয়া আছে। হ্যাঁ, ছোট প্রশ্ন যেগুলো দেখেন 1 মার্কের প্রশ্ন, আপনি 1 লাইন লিখলেও যে মার্ক পাবেন, যদি 10 লাইন লিখেন আপনি একের বেশি পাবেন না। অতএব আপনার 1 লাইন লেখাটাই বেটার। সেক্ষেত্রে আপনার স্পেসিফাইড অ্যান্সার হবে এবং তাদের দেখতেও সুবিধা হবে এবং 1 মার্ক নিশ্চিত পাবেন। তাহলে আমার সাজেশন থাকবে ছোট প্রশ্নগুলো আপনি 1 মার্কের প্রশ্নগুলো এটা লিখবেন এবং সর্বপ্রথমে অ্যান্সার দিবেন এই প্রশ্নগুলো। যদি কোনোটা না পারেন, ধরেন 8টা পারেন, দুইটা জায়গা ফাঁকা রাখেন। এটা আমাদের সিরিয়ালি 10টা হতে হবে এরকম না, আপনি নাম্বার দিয়ে আহ, যেগুলো ভালো পারেন সেগুলো লিখে ফেলেন, আর বাকিটা ফাঁকা রাখেন। প্রথমে আপনি কোশ্চেন হাতে নেওয়ার পরে এই শর্ট প্রশ্নে আনসার দেন, 5টা পারেন 5টা আগে লিখে ফেলেন, পরে 5টা পরে লিখেন, নিচে নিচে লিখতে পারেন, সমস্যা নেই। এভাবে করে আপনি লিখে ফেলেন। এরপরে দ্বিতীয় যে টপিকটা আছে আমাদের এই অ্যাব্রিভিয়েশন, এটাও কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং মার্ক পাওয়ার জন্য, ভালো মার্ক পাওয়ার জন্য এটাও কাজে দিবে। তো এইগুলো আপনি করে ফেলেন। আমাদের ওই ব্যাচ গুলোতে সাধারণত আমরা প্রতিটা ধরায় পড়ায় দিই যাতে মনে থাকে কিভাবে আহ, ইতে মনে থাকবে। এখন রিভিশনে তো আর এটা সম্ভব না, আপনাদের আগে ক্লাস করানো হয়েছে, এগুলো এখনো মুখস্থ করতে হবে। আর ইনকাম ট্যাক্সের এমন একটা বিষয় যে অনেক কিছু মুখস্থ হয় না, জিনিসটা বুঝলে লেখা যায়। তা এই জন্য হচ্ছে যে যারা একটু মনে করেন যে সমস্যা আছে তারা কিন্তু আমাদের 36 ঘন্টার ওই চ্যালেঞ্জে কি হন, কারণ ওখানে অলরেডি আগামীকাল 4টা থেকে আমাদের সেশন শুরু হয়ে যাচ্ছে। 4টা থেকে উদ্বোধনী সেশন, এরপরে কালকে সকালের পরে কিন্তু আর ওটা অ্যাডমিশন নেওয়া হবে না, আপনি চাইলেও আর পাবেন না। ওকে, তাহলে এখন দেখেন এরপরে যেটা আছে টিকা। এই নোটগুলো আপনাদের গ্রুপে দেওয়া আছে, গ্রুপে দিয়ে দিছে আজকে অলরেডি, আমি একটু খেয়াল করেন। এই টিকাটা যেটা আছে আর এই ভিডিও থাকবে আপনাদের দেওয়া, যাতে করে এই টিকা এখানে আমাদের 25টা সাজেশনে আছে। আপনি কোনো রেসপন্স না পাইলে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে, যদি কোনো সময় রেসপন্স না পান আমাকে ওই টাকার পেমেন্টের রিসিপ্টটা দিয়ে দিন, আমি অ্যাড করে দেবো, সমস্যা নেই। যদি কেউ দেখা যাচ্ছে যে রেসপন্স না পান, অনেক সময় ওই ফোন অনেকে একসাথে তো কানেক্টেড হয়ে যায়, আমি এই যে 01918926855 পেমেন্ট করে আমার হোয়াটসঅ্যাপে ওই মেসেজটা জাস্ট দিয়ে আমি আপনাদেরকে অ্যাড করে নেব গ্রুপে। শর্ট প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন নাম তুলে উত্তর দিলে হবে, প্রশ্ন তুলতে হবে না। অনেকে যে কাজ করে যে প্রশ্ন আবার তুলে রিপিট না, আপনি এখানে প্রশ্ন করা হয়েছে টেক্সট চেক হবে, আপনি লিখবেন উত্তর 1 নং, উত্তর 30 নভেম্বর, শেষ। শুধুমাত্র অ্যান্সার, শুধুমাত্র অ্যান্সার লিখবেন, এর বেশি কিছু না। আবার বলি শুধুমাত্র আনসারটা লিখবেন। পাশ করার ক্ষেত্রে কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতেই হবে, ঠিক আছে, শুধুমাত্র অ্যান্সার লিখবেন। দেখেন
এই টিকার ক্ষেত্রে টিকাগুলো জাস্ট আপনি মুখস্থ করবেন না, ভুল করেও এই টিকা মুখস্থ করতে যাবেন না। কারণ এখন যে সময় আছে আপনি মুখস্থ করতে পারবেন না। যেমন এই একটা আছে ধরেন, এই কর বর্ষ একটা, বা করদাতা, বা এই যে নিবাসী, তাহলে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে নিবাসী কি। যে একজন ব্যক্তি বাংলাদেশে যদি এক বছর বলতে এক অর্থ বছর 183 দিন অবস্থান করে, তাহলে সে নিবাসী। অথবা আয় বছর 90 দিন এবং পূর্ববর্তী 4 বছরে 365 দিন অবস্থান করে, তাহলে নিবাসী। এই জিনিসটা অনেক ক্ষেত্রে আছে, যেমন কর রিয়াত, এটা বুঝতে হবে। এটা মুখস্থ করার কিছু নেই, যে কর রেয়াত মানে হচ্ছে কর ছাড়, কর অব্যাহতি। মোট কর থেকে যখন আমরা কর ছাড় পাই, তখন এটাকে বলা হয় কর রেয়াত। এরকম বুঝাই লিখতে হবে। এটা কতটুকু লিখবেন আপনি? সর্বোচ্চ 10-12 লাইন লিখবেন, এর বেশি লেখার দরকার নেই। আপনি 5-7 লাইন লিখলেও হবে মোটামুটি। কোনোভাবেই হাফ পেজের উপরে যাবে না, আবারও বলি, যে কোনোভাবেই হাফ পৃষ্ঠার উপরে আপনি লিখবেন না। এক পৃষ্ঠা যদি আপনার 20 লাইন লেখা যায়, তাহলে সর্বোচ্চ এই 2 মার্কের জন্য 10 লাইন লিখবেন। আপনি 5-7 লাইন লিখতে পারলেও আপনি 2 মার্ক পাবেন। ঠিক আছে? তাহলে একটা পৃষ্ঠায় আপনি দুইটা প্রশ্ন লিখেন, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখেন। হয়তো বা একটা 6 লাইন লিখলেন, এরপর দ্বিতীয় প্রশ্ন উত্তর লিখলেন। তাহলে এরকম ভাবে হয়তো 5টা প্রশ্ন আপনি 2.5 পৃষ্ঠায় শেষ করলেন। এবং প্রতিটা প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় নেন। খুব বেশি সময় নিয়ে এই প্রশ্ন লিখবেন না। এবং অনেক ক্ষেত্রে আমাদের ধারা আমরা মুখস্থ করি, কিন্তু ধারা মুখস্থ করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের ওইটা মনে থাকে না। যদি মনে না থাকে, আহ, হ্যাঁ, অনেকে আমাকে দিচ্ছেন যে গ্রুপে অ্যাড হয়নি, দিয়ে দেন, আমি গ্রুপে অ্যাড করে নেবো, সমস্যা নাই। যাদের এরকম প্রবলেম হয়েছে আমাকে একটু মেসেজ দিয়ে রাখেন। ওই রাখেন, অনেক সময় দেখা যাচ্ছে অনেক ব্যস্ততে একসাথে অনেক চলে আসছে। তো আমি অ্যাড করে নেবো, আমাকে জাস্ট স্ক্রিনশটটা দিলে আমি ওইটাকে আপনাদেরকে অ্যাড করে নিচ্ছি, সমস্যা নেই। তাহলে এখানে এই যে কর রেয়াতের বিষয়টা, বা যে কোনো বিষয়টা, আপনি এখানে 4 থেকে 5টা লাইন লিখবেন। যদি এক্সাক্ট ধারা আপনার মনে থাকে, তো ধারা লিখবেন। যদি ধারা মনে না থাকে, ধারা অ্যাভয়েড করবেন। ধারা না লিখলেও আপনি 2 মার্ক পাওয়ার পসিবিলিটি, সম্ভাবনা আছে। অতএব আপনাকে, আর এখানে কয়টা গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আপনার এই স্বপ্নের যে 25টা দেওয়া হয়েছে, সবগুলোই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটাও বাদ দিবেন প্লিজ। কেন বাদ দিবেন না? কারণ এই প্রশ্ন শর্ট নোট আকারে আসতে পারে, এক কথার মধ্যেও আসতে পারে। আবার এই প্রশ্ন আপনার ব্রড প্রশ্নের একটা অংশ হতে পারে। ঠিক আছে? তো এটা কিন্তু একদম 26টা খুব সংক্ষিপ্ত নেওয়া আছে, যেহেতু আমাদের সংজ্ঞা হচ্ছে 93টা, দেখেন 93 ডেফিনিশন আছে। সেখান থেকে আমরা বেছে বেছে 26টা দেওয়া হয়েছে আপনাদের। এখান থেকে যদি আপনি আবার সাজেশন করেন, তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। এই 26টার জন্য বা 25টার জন্য আপনি 4 মিনিট করে সময় দেন, জিনিসটা বুঝেন। আর যদি মনে হয় না এখনো আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, আমি জিনিসটা বুঝতে পারতেছি না, তাহলে ওই 36 আওয়ারে ভর্তি হয়ে যান, ওখানে আমি প্রত্যেকটা বুঝাই দেবো, আপনার নিজের পড়া লাগবে না ইনশাল্লাহ। আর যারা ক্লাস করবেন, ভিডিও আগে ক্লাস করেছেন, তাদের ক্ষেত্রে আসলে সমস্যা হয়। এগুলো সবগুলো অ্যান্সার এখানে দেওয়া আছে, এখানে প্রতিটা অ্যান্সার দেওয়া আছে। অনেক সময় অ্যান্সার বড় দেওয়া আছে, এখন আপনি কি বড় লিখবেন না, আপনি কি পয়েন্টটা মনে রাখবেন, যে এই জিনিসটা বলতে কি বোঝাইছে, ওটা দিয়ে আপনি 2-4 লাইন এমনিতেই লিখতে পারবেন। তাহলে এটার কি পয়েন্টটা বোঝা, মূল ফ্যাক্টটা বোঝা, এটা হচ্ছে আপনাদের মূল কাজ। এরপর ব্রড প্রশ্ন আমি একটু দাগাই দিচ্ছি। ব্রড প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু কনসিডার করবো, যেহেতু অনেকগুলো ব্রড প্রশ্ন। তারপরে সবগুলো একবার পড়বেন। 1 নম্বর প্রশ্ন, শীতের এটা গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়বেন। এটাকে আপনি *1 মার্ক করেন, 1 স্টার। এটা পড়বেন 1 নম্বর, এই একটা প্রশ্ন, এটা আপনাদের প্রয়োজন হয়। 2 নম্বরটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে 2 নম্বরে কিছু অংশ, যেমন রিটার্ন দাখিলের ব্যর্থতার শাস্তি সময়সীমা, এই অংশটা আবার শর্ট নোটে আসতে পারে। তাহলে এই অংশটা একটু দেখেন, কে রিটার্ন দাখিল করতে বাধ্য, সাধারণত এই অংশটা আসবেন। আবার এটাও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে আয়কর রিটার্ন কি। তার মানে এটা জাস্ট জিনিসটা আপনাকে বোঝা, যে আয়কর রিটার্নটা কি, যে দাখিল করবেন, এটা আমাদের। ম্যাথে আপনার মিনিমাম তো 10 থাকবে, 20 থাকার সম্ভাবনাই বেশি, কারণ প্রতি বছর প্রায় 20 মার্ক থাকে, দুইটা ম্যাথ থাকে সাধারণত 20 মার্ক, আপনি ধরে নিন 20 থাকে। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে দেখেন, এই আইনের রিটার্ন দাখিল না করে, এটা দেখলাম উৎসে আয়কর, এটাকে আপনি 3 স্টার করেন। উৎসে আয়কর রিটার্ন দাখিলের এই শীটটা কিছু আপডেট হয়েছে। এখানে উৎসে আয়করের কিছু খাত আছে, এবং এই খাতের হারটা আগে দেওয়া ছিল না, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে মিনিমাম 5টা মুখস্থ করবেন।
যে উৎসে আয়করের খাত সহ হারটা লিখুন। এটা আমাদের শিটে অ্যাড ছিল না, নতুন করে অ্যাড করা হয়েছে, তো এটা একটু দেখবেন। রিটার্ন প্রসেস এবং অডিট, এই বিষয়টা যদি আসে, এটা আপনারা খুব ইম্পর্টেন্ট না, এটা ওয়ান স্টার দেন, এটা খুব ইম্পর্টেন্ট না। বাট এটা পরীক্ষা আসতে পারে, আসতে পারলে আমি যেভাবে আজকের ক্লাসের শুরুতে বলছিলাম, খুব সংক্ষিপ্ত ভাবে, এই সংক্ষিপ্ত ভাবে আপনি লিখবেন। ঠিক আছে, যদি আসে খুব সংক্ষিপ্ত ভাবে, টু দা পয়েন্টে মূল বিষয়গুলো লিখবেন। ঠিক আছে, বাড়তি কথা লিখবেন, এটা অন স্টার দেন, এটা বেশি গুরুত্বপূর্ণ না, আমি বললাম যে বেশি গুরুত্ব, তারপর পরীক্ষা আসতে পারে, অডিটের বিষয়টা তো অনেক সময় এসে যায়। এরপর আয় বলতে আয়ের উৎস, আয়ের খাত, বেতন থেকে করযোগ্য আয়। এখানে দেখেন আমি কিন্তু প্রশ্ন মতো 15টা দিচ্ছি, এখান থেকে দুইটা বা তিনটে ব্রড প্রশ্ন আসবে, তার মানে খুব বেশি বাদ দেওয়ার কিন্তু সুযোগ নাই, একটা প্রশ্নের জন্য তিন চারটে। এখন দেখেন, এই বেতন খাতে করযোগ্য করমুক্ত আয়, এটা কিন্তু আপনারা পারেন, ম্যাথ করতে গেলে এটা লাগবেই, এটা অটোমেশনে হয়ে যাবে। আয়ের খাত হচ্ছে 10টা, এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, এটা ব্রড প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অ্যাজ এ ব্রড প্রশ্ন হিসেবে এটা খুব ইম্পর্টেন্ট না, এটা আমরা কোনো মার্কই দিলাম, মিস্টার মার্কই দিলাম না, এটা এভাবেই থাক। আয়কর কর্তৃপক্ষ, হ্যাঁ, এই আয়কর কর্তৃপক্ষটা আপনি চেষ্টা করুন, এটা অনেক সময় আসে, এটা আপনাদের সিস্টেমেটিক ওয়েতে বুঝে লিখতে হবে। আয় বর্ষ কর বর্ষ, এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছি, কর বর্ষের হার, এটাও আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সিলাব্রেট এবার মুখস্থ আছে। করমুক্ত সীমা আমরা জানি, এই চূড়ান্ত কর দায় সম্পর্কে আলোচনা করে, এটা প্রশ্ন হিসেবে ব্রড প্রশ্ন হিসেবে অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে এখানে প্রতিটাই গুরুত্বপূর্ণ, আমার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণের মধ্যে এটা পড়বে না। ঠিক আছে, এটা কোনো যে একদমই বাদ রাখবেন না। তারপরে যা সব থেকে হাইলাইট করবেন সেটা আমি একটু আলাদা করে দিচ্ছি। এই অ্যাপিলটা, অ্যাপিল অনেক সময় আসে, এটাকে একটু মার্ক করেন, স্টার মার্ক করেন, এটা আমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, অ্যাপিলটা আমরা একটু ভালো করে পড়বো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। অ্যাপিল এবং প্রতিকার, কিভাবে অ্যাপিল দায়ের করতে, এই প্রসিডিংস এর থেকে আমাদের প্রশ্ন অনেক সময় চলে আসে। তো এটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো ইনশাল্লাহ। ব্যবসা খাতের আয়ের এই যে সমন্বয়, লোকসান সমন্বয়, জেটটা না, এটা সহজ প্রশ্ন আসতে পারে, 2 মার্কের প্রশ্ন আসতে পারে, এটাও আপনারা পড়েন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, ওয়ান স্টার দিলাম, খুব বেশি না হলে এটা মোটামুটি ইম্পর্টেন্ট। বিশেষ করে ব্যবসা আয়ের কোন খরচগুলো অ্যালাওয়েবল, এই গৃহ সম্পত্তি আয় মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু গৃহ সম্পত্তি আয়টা আমাদের এজন্য পড়তে হবে, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা সব থেকে বেশি। যে ইনকাম হেডস গুলো আছে তার মধ্যে গৃহ সম্পত্তির আয়ে সব থেকে সম্ভাবনা বেশি ম্যাথ আসার জন্য, আবারও বলছি, ম্যাথের জন্য। সো এটাকেও আপনাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, এটাকেও আপনাদের একদমই ছেড়ে দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, তো এটাকে আমরা গুরুত্ব দিয়ে পড়বো। তাহলে গৃহ সম্পত্তির আয়টা আমরা দেখবো, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা আমাদের এখান থেকে ছোট প্রশ্ন আসে। এইটা দেখেন, এই 11 নম্বর প্রশ্নটা 3 মার্ক, 3 স্টারদের, এটা আসার সম্ভাবনা আছে। কারণ এই 11 নম্বর প্রশ্ন হচ্ছে আয়কর প্রতিনিধি, মানে কর আইনজীবী সম্পর্কে প্রশ্ন। যেহেতু কর আইনজীবী সম্পর্কিত প্রশ্ন, তাহলে কর আইনজীবী হচ্ছে আপনারা, এটা আসতে পারে। এই কর আইনজীবীর প্রশ্নের সাথে সাথে একটি আসতেও পারে যে কর আইনজীবী হিসেবে আপনার পরামর্শ কি, যে কোনো একটা ফ্যাক্ট থাকলে সে বিষয়ে আপনার পরামর্শ কি। যদি এরকম থাকে, তাহলে আপনি একটু সফটলি একটা পরামর্শ দিবেন, বা আপনার দায়িত্ব কর্তব্য কি সে বিষয়ে থাকতে পারে, সেক্ষেত্রেও আপনি সংক্ষিপ্ত আকারে একটা পরামর্শ দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে আমাদের এই আহ, কর আইনজীবী 327 নম্বর সেকশনের যে বিষয়টা আছে, সেই বিষয়ে আমরা এভাবে করে লিখতে পারবো। তো এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাকে আপনি 3 স্টার দিয়ে রাখেন। আমরা একদমই ফাইনাল সাজেশনের দিকে চলে আসছি, তাহলে 3 স্টার দিয়ে এটা একটু আপনি রাখেন। এরপরে এডিআর, এটাও 3 স্টার আমাদের হবে, কারণ এডিআর থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমি তো বলেছি যে উৎসে কর এবং এডিআর আর হচ্ছে দান করে, তিনটার থেকে একটা কমন পাবেন। এটা বলে দিলাম যে তিনটা প্রশ্ন থেকে আপনি একটা কমন পাচ্ছেন, তার মানে এডিআর এর যে ব্রড প্রশ্নটা আছে এটা আপনি 3 স্টার মার্ক করে রাখেন, এখান থেকে আসার সম্ভাবনা আছে। গত ক্লাসে কিন্তু এটা আমরা আলোচনা করেছি।
ঠিক আছে, আমরা 9টার মধ্যে এই সাজেশনের এই বিষয়টা শেষ করব। তাহলে এজিএরটা আমরা খুব গুরুত্ব সহিত দেখবো, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, এই শীটটা আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে অলরেডি, একটু দেখেন। এরপর হচ্ছে উত্তম বিচারের যে অ্যাসেসমেন্ট আছে, এটা আমাদের অনেক সময় চলে আসে। ডিসিটি যদি আর কোনো উপায় না পায়, সেক্ষেত্রে তারা কিন্তু এই উত্তম বিচারে অ্যাসেসমেন্টটা করে। এটা আপনারা দেখেন, এই উত্তম বিচারে অ্যাসেসমেন্টটা আমাদের পরীক্ষা আসার সম্ভাব্য একটা প্রশ্ন, এবং এটা আসতে পারে। এই উত্তম বিচারে অ্যাসেসমেন্ট কখন হয়, প্রক্রিয়াটা আপনাদের লিখতে হতে পারে, বা উত্তম বিচার অ্যাসেসমেন্ট, এটা কিন্তু 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে কখন আমাদের উত্তম বিচারে অ্যাসেসমেন্ট হয়। ব্রড প্রশ্ন লেখার ক্ষেত্রে যে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে ব্রড প্রশ্ন যখন আমরা লিখবো, আপনি মনে রাখবেন যে ব্রড প্রশ্ন লিখতে যে আমি একদম হিস্ট্রি লিখে খুব বেশি লিখে ই করবো, এরকম না। ব্রড প্রশ্ন লিখতে হবে 2 থেকে 3 পেজ বা সর্বোচ্চ 4 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে। আর এক একটা পৃষ্ঠায় আপনার লাইন হবে 18টা বা 20টা সর্বোচ্চ। যাদের হাতের লেখা যেরকম, এটার উপর অনেকটা ডিপেন্ড করে। তাই এখানে আপনার একটা প্রশ্ন লেখার জন্য 15 থেকে 20 মিনিট টাইম নেবেন, এর বেশি কিন্তু আপনি সময় পাবেন ব্রড প্রশ্ন। আপনি সবচেয়ে আদর্শ হচ্ছে 15 থেকে 16 মিনিটের মধ্যে এক একটা প্রশ্ন শেষ করেন। যদি 3টে ব্রড প্রশ্ন আসে, তাহলে আপনি এই 3টে ব্রড প্রশ্নের জন্য সর্বোচ্চ 50 মিনিট টাইম নেন, আর 10 মিনিট রিভিশন দেন, মানে 1 ঘন্টা টাইম আপনি নেন, 30 মিনিট। সংক্ষিপ্ত প্রশ্ন আপনার টাইম একটু কম লাগবে। তা আপনি মনে করেন যে একটা প্রশ্নের জন্য 15 মিনিট আপনি সময় পাবেন। এখন 15 মিনিট সময়ের মধ্যে আপনি কতটুকু লিখতে পারেন? 10 লাইন না সে 2 পৃষ্ঠা নাকি 3 পৃষ্ঠা, যার ক্যাপাসিটি যেরকম। যদি আপনি চিন্তা করেন যে আমি সকল প্রশ্নের অ্যান্সার দিব, একটা ব্রড প্রশ্নের জন্য টাইম হচ্ছে সর্বোচ্চ 15 মিনিট, আপনি 15 মিনিট ধরে নেন আদর্শ টাইম। 15 মিনিটে আপনি কতটুকু আনসার করতে পারেন, কয় পেজ লিখতে পারেন? যিনি 4 মিনিটে একটা পেজ লিখেন, তার জন্য আপনি 4 পৃষ্ঠা লিখতে পারবেন, সমস্যা নেই। যিনি দেখাচ্ছি একটা পেজ লিখতে 5 মিনিট লেগে যায়, তার ক্ষেত্রে 3 পৃষ্ঠার বেশি লেখা উচিত হবে না। এরকম আপনার মিনিমাম 3 পৃষ্ঠা হওয়া উচিত। যে কোনো প্রশ্ন 10 মার্কের হলে এটা 4 থেকে 5 পৃষ্ঠাও হতে পারে। এটা লেখা ডিপেন্ড করবে আপনার লেখার স্টাইল এবং আপনার লেখার সিস্টেমের উপর অনেকটাই। এরপরে দান করা আইন, এটা ছিল আমাদের আরেকটা ইম্পর্টেন্ট। এটাও 3 স্টার মার্ক করেন, দান করা আইনটা। এটা থেকে আমাদের পরীক্ষার কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। দান করা আইনটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের পরীক্ষা আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। এবং দান করার রেটটা আমাদের এই আগের শিটে অ্যাড ছিল না, আমি কিন্তু দান করার হারটাও এই শিটে অ্যাড করে দিচ্ছি। মোটামুটি একটা ফাইনাল সবকিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে যে বিষয়ে আপনাদের প্র্যাকটিস করতে হবে। এই 7টা দিন, যে একটা সপ্তাহ আছে, একটা সপ্তাহকে আপনাদের কাজে লাগাতে হবে, এই ফ্রাইডে থেকে আগামী ফ্রাইডে পর্যন্ত। যদি পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে, তাহলে মোটামুটি শিওর হওয়া যায় যে হ্যাঁ, আপনি এখানে কিছু করতে পারতেছেন। এরপর আরেকটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। এটা 2 স্টার দেন, এটা খুব ইম্পর্টেন্ট, না হলে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অগ্রিম করের বিষয়টা আমাদের আসে। অগ্রিম করটা আমাদের যেহেতু 4 মান্থ, 4টে কিস্তিতে দেওয়া লাগে 3 মাস অন্তর অন্তর।
আর এটা হচ্ছে যে যে ব্যক্তি 6 লাখ টাকার উপরে ইনকাম আছে তার জন্য দিতে হয়। এই জন্য এই প্রশ্নটা অনেক সময় আসে। অগ্রিম করের বিষয়ে আমাদের নোটিশও আসে অগ্রিম কর না দিলে 154 155 এই সেকশন গুলো আপনাকে একটু পড়তে হবে। ঠিক আছে? 54 55 এই সেকশনের 4টি যে কিস্তি অগ্রিম কর না দিলে আবার জরিমানাও আছে। সর্বনিম্ন 75% আপনার অগ্রিম কর পেইড করার নিয়ম আমাদের আইনে আছে। তো এই বিষয়গুলোকে আপনাকে একদম প্রপারলি বুঝতে হবে। এরপরে তো আমাদের ম্যাথের গতকাল ক্লাসে বলে দিছি যে সব থেকে বেশি সম্ভাবনা ম্যাথ হচ্ছে বাড়ি ভাড়ার ইনকাম, চাকরি ইনকাম, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা বাদ দেওয়া চলবে না। এবং ম্যাথের ক্ষেত্রে একটা ইনকাম থেকে প্রশ্ন না এসে, যেমন চাকরির পাশাপাশি কৃষি থাকতে পারে, ব্যবসাটা একটু কম থাকে যেহেতু ব্যবসার হিসাব বিজ্ঞানে ব্যালেন্স শিট থাকে। যদি চূড়ান্ত হিসাব থাকে তাহলে বিজনেসের ম্যাথ এখানে না আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপরে আমাদের ম্যাথ অনেক সময় থাকতে পারে। তারপর আমি বলি কি যে ব্যাচ যদি নাও থাকে, ব্যবসা থেকে আপনার ব্যবসাটাও দেখবেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্যালারি এবং বাড়ি ভাড়া। আবারও বলি, স্যালারি এবং বাড়ি ভাড়া এই ম্যাথটা বারবার প্র্যাকটিস করবেন। আর আপনাদের মডেল টেস্টে কিছু ম্যাথ দেওয়া হবে, একটি নতুন সিস্টেমে ম্যাথ দেওয়া হবে যাতে করে ওইটা প্র্যাকটিস হয় এবং ওটা আমরা সলিউশন করে দেবো। মডেল টেস্টে ম্যাথগুলো সলিউশন করলেও বুঝতে পারবেন। আর যাদের ম্যাথের সমস্যা, আমি মোটামুটি ম্যাথগুলোকে আরেকটু স্ট্যান্ডার্ড করে একটু সাজিয়ে গুছিয়ে আমি ক্লাসগুলোতে আলোচনা করতেছি। যাদের একদমই প্রবলেম রয়ে গেছে, যারা মনে করছেন যে আপনার প্রস্তুতি ভালো হচ্ছে না, তারা কিন্তু 36 ঘন্টার ওই চ্যালেঞ্জটা নিয়ে। আর যাদের এখনো পর্যন্ত মনে হচ্ছে কনফিডেন্স চলে আসছে যে আমি শীটগুলো পড়লে পারবো বা ম্যাথগুলো বুঝতে পেরেছি, বিষয় ফ্যাক্ট হচ্ছে এখন বোঝা। এখন কিন্তু নতুন করে কিছু পড়ে বোঝা সম্ভব না। মানে সিস্টেমটা বুঝতে পারলে যদি আপনার মাথায় ধরে যায়, দেন আপনি ম্যাথে ফুল মার্ক পাবেন। আর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যদি 20 মার্ক পেয়ে যান তাহলে আপনার পাস নিশ্চিত। আর যদি ম্যাথ দুইটাই বিষয়, দুইটাই একটাও প্রপারলি না পারেন, তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। ম্যাথের সাজেশন হচ্ছে আমরা দুইটাকে খুব গুরুত্ব দিচ্ছি। ম্যাথের ক্ষেত্রে চাকরি এবং বাড়ি ভাড়া, আর বাকিগুলো তো পড়বো। আর ম্যাথের ক্ষেত্রে যে কোশ্চেন গুলো এটা খেয়াল রাখবেন, যে 4-5টা প্রশ্ন আসে, এটা কিন্তু প্রত্যেকটা প্রশ্নে 2 মার্ক করে থাকে। যেমন করযোগ্য আয় বের করা, কর দায় নির্ণয়, কর রেয়াত, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। ম্যাথটা খুব সেন্সিটিভ ওয়েতে অ্যান্সার দিবেন। হিসাব বিজ্ঞানে হিসাব বিজ্ঞানে হচ্ছে 10 থেকে 20 মার্ক থাকবে। ঠিক আছে, 10 থেকে 20 মার্ক। ইনকাম ট্যাক্সে অনেক বছরে 70 মার্কের প্রশ্ন আসছে, কোন বছরে 60 মার্কের প্রশ্ন আসছে। ঠিক আছে, অতএব আপনি মনে করেন যে ইনকাম ট্যাক্সকে, যেহেতু পরীক্ষায় হচ্ছে কর আইনজীবী, এখানে ইনকাম ট্যাক্সকেই ফোকাস করবে। অ্যাকাউন্টিং তো একটি পার্ট, বাট ফোকাসিং পয়েন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স। তাহলে এখানে সব থেকে আমাদের বেশি মার্কের প্রশ্ন আসে। তাহলে এই হচ্ছে আপনাদের টোটাল একটা শর্ট সাজেশন আমরা দিলাম যে কি কি আসতে পারে। এটা এটা দিয়ে মূলত আমাদের আপনাদের, হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়াও আমাদের এটা করা যাবে। 36 ঘন্টার চ্যালেঞ্জের ফর্মুলাটা আপনাদের দেওয়া আছে, ওখানে আমরা কিছু এক্সট্রা প্র্যাকটিস সহজভাবে উপস্থাপন করব। ওই শিটগুলো আপনাদের দেওয়া যাচ্ছে না, তারপর এখনো দেওয়া যাচ্ছে না, তারপর আমরা চেষ্টা করব সেই দিকে দিতে। কারণ ওখানে আমাদের মূলত পড়াটার থেকে মূল বিষয়বস্তু হচ্ছে, ওখানে আমি সিস্টেমটা দাঁড় করিয়েছি এরকম ভাবে, যারা মূলত পড়ার সময় নাই এখন বা নতুন করে মুখস্থ করতে পারবে না, তা মুখস্থ ব্যতি রেখে নতুন করে টপিক না পড়ে শুধুমাত্র ক্লাসের উপর ডিপেন্ড করে কিভাবে কোর্সটাকে সম্পূর্ণ করা যায় বা পাশের একটা মোটামুটি গ্যারান্টি পাওয়া যায়। এটা হচ্ছে ওই সিস্টেমে ডেভেলপ করা, যে আমরা যেমন আগামীকাল 4টায় হচ্ছে তাদের একটা প্র্যাকটিস সেশন হবে। প্রথম উদ্বোধনী ক্লাস হবে 1 ঘন্টার মতো, আমরা একটা পড়া দিব যে এই পড়াগুলো এইভাবে করে এইভাবে শিখেন। এরপরে ওটির উপরে আমাদের ফাইনাল ক্লাসটা হবে রাতে। প্রতিদিন আমাদের 2টা সেশন থাকবে, 1 ঘন্টা গ্যাপ দিয়ে পড়া, আর এক ঘন্টা সেশন থাকবে, এরকম প্র্যাকটিস। এবং কিছু ম্যাথ আমরা সলিউশন করাবো এক্সট্রা ভাবে। আর কিছু হচ্ছে যে আমাদের এমন বিষয়গুলো থাকবে যে টোটাল কমপ্লিট মডেল টেস্ট সলিউশন। ওইভাবে করে প্র্যাকটিসের মাধ্যমে শেখা বা মূল জিনিসগুলো বোঝানো, প্রতিটি পয়েন্ট যেগুলো গুরুত্বপূর্ণ, প্রতিটি পয়েন্ট আমরা কি পয়েন্ট মার্ক করে করে ধরে ধরে এটাকে পড়িয়ে দিব। তার মানে ক্লাসটা করলে আপনাকে নিজে থেকে পড়তে হবে না। নিজে থেকে কিন্তু ইনকাম ট্যাক্সের আইন পড়ে বুঝে আনসার করাটা খুব কঠিন বিষয়। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। তা ওটাকে অ্যাভয়েড করার জন্য আমি এই 36 ঘন্টা নিজে পরিশ্রম করতেছি ইনশাল্লাহ। আর আপনাদের তো খুব ভালো একটা অফার দিয়েছি যারা আমাদের
প্রিভিয়াস স্টুডেন্ট মাত্র 1,000 টাকায় একটা অফার আপনাদের ছিল। তা ওটা আমরা কাল 10টা পর্যন্ত আছে। কাল আহ, আগামীকাল আমাদের ইসে শুরু হবে। অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন, যারা যদি পেমেন্ট করার পরে অ্যাড না হন, জাস্ট আমাকে একটু দিন, আমি ওটা করে নেব। ঠিক আছে, তাহলে এটা দিয়ে হচ্ছে আমাদের এই যে অনেকে আমাকে দিচ্ছেন। ঠিক আছে, যারা মেসেজ দিচ্ছে সবাইকে আমি একটু ক্লাস শেষ করে আমি আমার টপিকটা মোটামুটি শেষ করছি। এখন অ্যাকাউন্টিং পার্টে আমাদের দেবাশিস ভাই ক্লাস নিবেন। তো যারা অ্যাড হয় নাই সবাইকে আমি অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আপনাদের রেকর্ডেড ভার্সন ফার্স্ট ক্লাসটা দেওয়া হয়েছে। আপনাদের পুরাতনদের অ্যাড না হলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন একটু, আমি নাম্বারটা আবারও দিচ্ছি। যদি আপনি পেমেন্ট করার পরে অ্যাড না হন, আমার নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে দিলে আমি আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ ক্লাসে একটু পরেই। 9263, 09189263555। এই নাম্বারটা আপনারা একটু নোট করে রাখেন। কালকে প্রথম সেশন হচ্ছে বিকাল 4টায়। কালকে যেহেতু ফ্রাইডে আছে, প্রথম সেশন বিকাল 4টায়, দ্বিতীয় সেশন হচ্ছে রাত 9টায়। তা আমরা প্রতিদিন যেহেতু ফ্রাইডে আছে, স্যাটারডে, এই দিনগুলোতে একটু বেশি ক্লাস নেব। টোটাল 36 ঘন্টা আমাদের ক্লাস প্র্যাকটিস সেশন মিলে হবে। ওটার সিস্টেমটা এরকম যে ওখানে আমরা এমন ভাবে আলোচনা করবো, আর ওখানে আমরা বেশি নিতে পারতেছি না যে সবাই যেতে, কারণ ওখানে আমাদের অনলাইনে সব, সম্পূর্ণ ক্লাসটি অনলাইনে। আর অফলাইনে আমাদের যে ব্যাচ আছে শনিবারের, মোটামুটি ওটা আমাদের পার্টিসিপেন্ট ডেলং এর ব্যাচে হয়ে গেছে বললে চলে। ওখানে মনে হয় 2-4 জন ফাঁকা আছে, ওটা আমাদের না আসলেও হবে। এই হচ্ছে বিষয়। যারা পেমেন্ট দিছেন ওদের স্ক্রিনশটটা আমাকে দিতে হবে, দিলে আমি ভেরিফাই করে আপনাদেরকে অ্যাড করে নিব যারা এখনো অ্যাড হন নাই। আর ওটা কিন্তু আপনি কালকে আর পরে অ্যাডমিশন নিয়ে না, কারণ হচ্ছে যে একটা ক্লাস না পেলে কিন্তু আমরা পাবো না। টোটাল 36 ঘন্টা আমাদের পরীক্ষা ইস্যু, আমার একটা প্ল্যানিং আছে, ওটা আমরা কালকে উদ্বোধন ক্লাস 4টার সময় টোটাল প্ল্যানিংটা শেয়ার করবো যে কোন সময় আমাদের কোনটা হবে, কিভাবে আমরা ওটা করবো। তো এটা নিয়ে আমাদের খুব বেশি প্রশ্ন না, যারা জয়েন হবেন তারা ইনশাল্লাহ সবকিছু ওখানে পাবেন। আর আপনাদের জন্য আমার সেন্ড মানি, আমাদের ওই নাম্বারটায় সেন্ড মানি করে আহ, এই আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেন্ড মানি করে কনফার্ম হতে হবে। আপনাদের গ্রুপে ডিটেলস দেওয়া আছে, আপনি যে গ্রুপে থাকেন গ্রুপে দেওয়া আছে, দেখেন 08527776688, এটা গ্রুপে দেওয়া আছে এই নাম্বারটি। এই নাম্বারে সেন্ড মানি করে আমাকে স্ক্রিনশট দিলে আমি এই সালে অ্যাড করে নিব। তাই না, 36 ঘন্টার তো আমরা আলাদা একটা ব্যাচ করেছি, ঠিক আছে। ক্লাস টাইমটা হচ্ছে যেমন ফ্রাইডে এবং স্যাটারডে এই 2 দিন একটু বেশি। এই 2 দিন আমরা দিনের বেলা একটা সেশন নিচ্ছি, রাত্রে একটা সেশন নিচ্ছি, ঠিক আছে। আর বাকি দিনগুলোতে 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নিচ্ছি। এর আগে আমরা একটা প্র্যাকটিস সেশন করাচ্ছি 1 ঘন্টার, এভাবে মাঝে গ্যাপ রেখে আবার আমরা ক্লাস নিচ্ছি। এই টোটাল ভাবে আপনাদের একটা সময় দিচ্ছে যে 1 ঘন্টা আপনারা প্র্যাকটিস করেন। যা আলোচনা করলাম, যা পড়া দিলাম, এটা আপনারা 1 ঘন্টা নিজে বাসায় দেখেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আবার আপনি ক্লাস করেন। ঠিক আছে, 36 ঘন্টাতে সম্পূর্ণ টাইমটা আমি নিজে ক্লাস নিচ্ছি এরকম না। এখানে দেখা যাচ্ছে আমাদের ক্লাস থাকবে প্রায় 20 ঘন্টার মতো, আর বাকিটা আপনাদের প্র্যাকটিস দেওয়া থাকবে। এই কাজগুলো করেন, মুখস্থ করেন, দেন আপনাকে আবার পড়াটা দেন। তো ওটা আমরা বেশি নিচ্ছি না, যে আপনাদের কিন্তু পার্টিসিপেন্ট এখানে বেশি। আমাদের মোটামুটি এখন নতুন স্টুডেন্ট আমরা অ্যাডমিশন অফ করে দিছি। পুরাতনদের যদি কেউ হতে চায়, আহ, সেই ক্ষেত্রে আমরা কনসিডার করবো, এখনো সুযোগ আছে যেহেতু পুরাতন না আমাদের। অনেকে যাতে গ্যাপ না হয়, আমার এটার উদ্দেশ্য যাতে কোনো ব্যক্তি যারা আমাদের এখানে পার্টিসিপেন্ট করছেন কোনোভাবে যাতে মিস না করে। যে কোনো ভাবে হোক, যেমন আপনাদের একটা ক্লাস নেওয়ার কথা ছিল, আমরা 2টা রিভিশন ক্লাস নিলাম, আবার 2টা মডেল টেস্ট নিচ্ছি। আহ, না, 36 অতিরিক্ত সময় না এখানে আপনার। 36 ঘন্টা হচ্ছে একটা টাইম ফ্রেম, আপনাকে পড়া দিচ্ছে, আপনি পড়ে দিবেন, দেন আবার আমরা ওটা প্র্যাকটিসটা আবার আপনাকে দিয়ে দেবো। কারণ ওখানে আপনার নতুন করে আপনার নিজে পড়ার কোনো টাইম নাই। টোটাল আমাদের সাথে থাকলে আপনাকে ওটা একটা প্র্যাকটিস সেশনের মতো আমরা রাখবো। পরীক্ষা তো আমাদের এই 2টা মডেল টেস্ট এখানে নেওয়া হবে, এটা তো বলা হচ্ছে আপনাদের বারবার রুটিন দেওয়া হচ্ছে,
সিস্টেম দেওয়া হচ্ছে, তারপরে আপনারা একই প্রশ্ন করতেছেন। আপনাদের গ্রুপে দেখেন আপনাদের চারটা দুইটা রিভিশন ক্লাসের শিডিউল এবং দুইটা পরীক্ষার শিডিউল দেওয়া আছে। আজকে রিভিশন ক্লাস শেষ, ক্লাস সমাপ্ত দিন। এটা আমাদের এক্সপাস শিডিউল অনুযায়ী আমাদের এই ক্লাস এবং এইগুলো চলতেছে, আপনাদের ব্যাচটা এভাবে শেষ হচ্ছে আর কি। আমরা চেষ্টা করছি আপনাদের যা কথা ছিল এর থেকে বেশি ক্লাস করানো, বেশি করানো। অনেক ব্যাচে ডাবল ক্লাসও হয়েছে। এই বিষয়গুলো আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে। এরপরও যদি এরপরও যদি আমাদের আহ, আপনাদের কোনো প্রবলেম থাকে, পার্সোনাল নাম্বারটা আমার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন। আমি চেষ্টা করব যে যতটুকু সাপোর্ট দেওয়া যায় সাপোর্ট দেওয়ার জন্য। এই হচ্ছে বিষয়। ক্লাস সম্পূর্ণটাই আমাদের অনলাইনে হবে। আর ফিজিক্যাল ক্লাসটা আমাদের শনিবার সারা দিন ব্যাপী, ডে লং ক্লাস। এখানে মূলত আমরা একটা টোটাল যে যার প্রবলেমেটিক, অনেকে ম্যাথ বুঝতেছে না, যে প্রবলেমেটিক বিষয়গুলো আছে ওই বিষয়গুলো সলভ করে একটা সাজেশন দিয়ে দেওয়া। ওকে, ক্যালকুলেটর আপাতত দৃষ্টিতে নেওয়া যাবে না। এই হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা আর এখন প্রশ্ন না করে আমরা মূল ইসে চলে যাই। এখন আমরা তো আমাদের 36 ঘন্টার যে ব্যাচ, এটার নাম হচ্ছে 99 ব্যাচ, 99তম ব্যাচ। যারা দেখছেন যে 99তম ব্যাচ অ্যাড হয়েছে, এরা মূলত 36 ঘন্টার টাইম আমাদের এই 01852 এই নাম আপনাদের গ্রুপে দেখেন, যে গ্রুপে আপনি আছেন সব গ্রুপে আমাদের এই নাম্বার দেওয়া আছে। এটা প্লিজ আপনারা অ্যাডমিশন নিলে কালকে আর 10টার পরে আর নিয়েন না, কারণ আমাদের একটা সেশন মিস হয়ে গেলে আপনি, দরকার নেই আপনার। এখানে যেভাবে আছে এভাবে আপনি ডকুমেন্ট দেওয়া আছে, এটার উপর প্রিপারেশন। আমিও কিন্তু এখানে মোটামুটি আপনাদের কাছে সব বিষয়গুলো বলে দিলাম। কিন্তু এখানে হচ্ছে কি আপনার নিজের পড়াটা পড়তে হবে বেশি এখন থেকে, ঠিক আছে? কারণ আপনার ক্লাস সেশন শেষ, এখন নিজের পড়তে হবে, পরীক্ষা দিবেন। আর ওখানে আমার সাথে আর কি একসাথে পড়বো, আমরা একসাথে শিখবো, এই হচ্ছে বিষয়। তাহলে আমি আপাতত একটু ছুটি নিচ্ছি আপনাদের সাথে। এটা হচ্ছে আমার ক্লাস শেষ। এরপরে ফাইনালি আপনাদের রিভিশন পরীক্ষার পরে, পরীক্ষাগুলোর পরে আমরা আবারও একটু আপনাদের সাথে দেখা করব, তখন আপনাদের পরীক্ষার টেকনিক সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, শুক্র শনিবার আমরা বেশি টাইম দিয়ে ম্যাথ ক্লাস ক্লাস এগুলো সলভ করবো ইনশাল্লাহ। আহ, ওইটার একটা প্ল্যানিং আমি করে ফেলছি ইনশাল্লাহ, এটা নিয়ে সমস্যা নাই। 36 ঘন্টা টোটালটাই অনলাইন হবে ইনশাল্লাহ। ওটা আমি বারবার বলতেছি, আপনারা মনে হয় আরো ভিডিও আছে, ভিডিও ইউটিউব দেখে আপনারা একটু দেখে নেন প্লিজ। এখন আপনাদের ক্লাসের মূল্যবান সময়। এখন আমরা আহ, আমাদের সেকেন্ড পার্ট, আজকে মূলত ইনকাম ট্যাক্সের পার্টটা আমাদের শেষ হলো। সেকেন্ড একটা বিষয় বাকি রয়েছে, অ্যাকাউন্টিংটা। অ্যাকাউন্টিংটা আমাদের অ্যাকাউন্টিংটা আমাদের এখন দেবাশিস চক্রবর্তী, সে অ্যাকাউন্টিং এর সাজেশনটা এটা দিবেন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আমরা এখন নিচ্ছি না, জাস্ট সাজেশনটা দিয়ে এবং অ্যাকাউন্টিং এর বিষয়গুলো এটা আমরা শেষ করব। তবে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এজন্য আর আমরা চ্যাট বক্সে বারবার প্রশ্ন না করি, তাহলে আপনাদের ক্লাসে একবার হবে। আমরা 1 ঘন্টার এই সেশনটায় অ্যাকাউন্টিং এর বিষয়টা শেষ করে, টোটাল কমপ্লিট করে, দেন আমরা আহ, মূল আপনাদের পরীক্ষার যে কোশ্চেন, সেই কোশ্চেন গুলো দিব, দুটো মডেল টেস্ট নিব। এরপরে আপনাদের সাথে আমাদের ইনশাল্লাহ পরীক্ষার আগে লাস্ট একদিন দেখা হবে, ওই যে আমি জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা শেয়ার দেওয়া আছে না? স্লাইডটা ওই যে ওটা শেয়ার দেওয়া আছে না? না, ওটা কোথায়? হুম, ওই শেয়ার করা স্ক্রিন শেয়ার।
আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন স্যার? চমৎকার ক্লাসটা নিলেন, লাস্ট ক্লাসটা আপনাদের দিক নির্দেশনামূলক প্লাস সাজেশন ভিত্তিক যে ক্লাসটা নিলেন। আই থিংক আমার মনে হয় না যে ট্যাক্স নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকার কথা। তো আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে পরীক্ষাটা দিবেন। তো আমরা এখন আরেকটা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই অ্যাকাউন্টিং পার্টটা। অ্যাকাউন্টিং পার্টটা আমি এর আগেও আমাদের ক্লাসে বলেছি যে অ্যাকাউন্টিং পার্টটা আপনার আইটিপি পাস করার জন্য একটা ব্রিজের মতো কাজ করবে। কিরকম? এটা যদি আপনি করতে পারেন, দেখেন, অ্যাকাউন্টিং থেকে 10 নাম্বার তো মিনিমাম থাকবেই। মিনিমাম 10 নাম্বার তো থাকবেই, তবে 20 আসার সম্ভাবনা অনেক বেশি এবছর। এখন যদি মনে করেন আপনি দুইটা ম্যাথ করতে পারেন, তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় 20 পেয়ে যাচ্ছেন। আপনি যদি 20 পেয়ে যান অ্যাকাউন্টিং থেকে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আইটিপির ম্যাথটা করলে 10 হয়ে গেল, 30 শর্ট কোশ্চেন হচ্ছে আপনার আম, 10, আর হচ্ছে এই যেটা এক কথায় উত্তর ওটা থাকবে 10। মোটামুটি 50 কিন্তু আপনার এখান থেকে চলে আসতেছে। বাংলা ইংরেজি সেখান থেকে মনে করেন আপনার 20 মার্কস, 20 মার্কস থেকে যদি আপনি ধরে ধরে যদি 6 করেও পান, আপনার কিন্তু অনেক বেশি, 5 মার্কস কিন্তু কারণ কিন্তু কোনো ব্যাপারই না। ঠিক আছে? সো আপনারা অ্যাকাউন্টিং পার্টটা একটু গুরুত্ব সহকারে দেখবেন, যাতে আপনাদের 5 মার্কটা তুলতে একটু সহজ হয়ে যায়। তো আমরা একটু অ্যানালাইজ করেছি, আমরা দেখেছি যে আমাদের 2017 সালে যে পরীক্ষায় যে এটা আসছে সেটা হচ্ছে আপনার রেয়া মিল আসছে 17 সালে। 17 সালে রেওয়া মিল আসছে। ইভেন আমাদের যে 12 সালের যে পরীক্ষাটা হয়েছে, এই 12 সালে কিন্তু আমাদের আসছে হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট এখানে বলে দিছিল যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স থেকে আপনাকে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, হ্যাঁ, বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং হচ্ছে উদ্বৃত্ত মতো ব্যালেন্স শিট করার কথা বলেছিল। ইভেন 2007 সালেও যদি আমরা দেখি, 7 সালের পরীক্ষাতে কিন্তু আমাদের এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন ছিল। 7 সাল, 7 সালের প্রশ্ন ছিল। হুম, 7 সালেও কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ছিল। সো এই বছর হয় রেওয়া মিল অথবা আপনার ব্যালেন্স শিট। তবে সবচেয়ে বেশি সম্ভাবনাময় যে পার্টটা, সেটা হচ্ছে ব্যালেন্স শিট আসার সম্ভাবনা অনেক বেশি। সিম্পল একটা ব্যালেন্স শিট দিবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সিম্পল একটা ব্যালেন্স শিট দিবে। হ্যাঁ, সেখান থেকে আপনাকে এই বলবে যে আপনার বিশদ আয় বিবরণী এবং হচ্ছে আপনার কি বলে আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটা জিনিস প্রস্তুত করেন। সিম্পল একটা রেওয়া মিল দেওয়া থাকবে। এখানে সিম্পল একটা রেওয়া মিল দেওয়া থাকবে এরকম, আর সামান্য কিছু সমন্বয় থাকবে। সেখান থেকে বলবে যে আপনার কি করতে হবে, বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটা জিনিস আপনার কাছে কিন্তু চাইবে। এবং এই দুইটা জিনিস আপনি যদি করতে পারেন, দেন আপনার কিন্তু আহ 10-এ 10 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে? পেয়ে যাবেন। আর এখানে অনেকে একটু কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে কোনটা আমরা করব। আমরা কি আসলে ব্যালেন্স শিট ওই আগের নিয়মে করব, নাকি আমরা নতুন যে নিয়ম আছে সেই নিয়মে করব? এখানে আমি বলে রাখি যে আপনার যে নিয়মেই চাক না কেন, আপনাকে এখানে যদি বলে যে আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদ বিবরণী করেন, এখন আপনি যদি ইউজ টু হন আগের ফরম্যাটে করার জন্য, ঠিক আছে, আপনি আগের ফরম্যাটেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কারণ রেজাল্ট একটাই আসবে, ব্যালেন্স শিট মিলবে, ওই নিট লাভ মোট লাভ সেমই আসবে, জাস্ট ছকটা ভিন্ন। ঠিক আছে? এতে আপনাদের কোনো কনফিউশন কোনো কিছু নাই। আমি আবার বলছি, আপনাদের কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। আপনারা জাস্ট যে যেই প্যাটার্নটা আপনারা পারেন সেই প্যাটার্নটা আপনারা
অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমাদের 2012 সালের কিন্তু চেয়েছিল হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, মানে প্রফিট ট্রেডিং অ্যাকাউন্ট, ক্রয় বিক্রয় হিসাব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দেন চেয়েছিল হচ্ছে ব্যালেন্স শিট। ওই প্যাটার্নও যদি এবছরও চায়, আপনারা কিন্তু যদি আধুনিক পদ্ধতিতে হুম বিষয় বিবরণী প্লাস হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এভাবে যদি করে দেন, দেন তাহলেও কিন্তু আপনার এটা অ্যাকুরেট হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করাটা আসলে অতটা ইজি হবে না। তবে যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয় তাহলে নিশ্চিত থাকেন যে অতটাও কঠিন হবে না। সাউন্ড অফ হচ্ছে বারবার। স্যার যেখানে বসে ক্লাস নিচ্ছিল আমিও সেখানেই আছি, প্লাস একই ডিভাইসে আছি। সাউন্ড অফ, আই থিঙ্ক সাউন্ড এবার ঠিক আছে। হ্যাঁ, আমি মিউট করেছিলাম, এখন আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ, চূড়ান্ত হিসাব আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বলেন আর যেটা বলেন এটা একই জিনিস। ঠিক আছে, আপনার এটা রেওয়া মিল দেওয়া থাকবে। এই রেওয়া মিল থেকে আপনাকে আর্থিক অবস্থার বিবরণী বা আপনার কি বলে বিশদায় বিবরণী, দুইটা জিনিস আপনার কাছ থেকে চাইবে। ঠিক আছে, আর যদি আপনার আগের প্যাটার্নে প্রশ্ন করে তাহলে সেম এভাবে রেওয়া মিল দেওয়া থাকবে, বলা থাকবে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট বা ক্রয় বিক্রয় হিসাব অথবা লাভ লোকসান হিসাব এবং ব্যালেন্স শিট প্রস্তুত করুন। সো আমরা সেটার আলোকে আজকে আমরা একটা কমপ্লিটলি একটা ব্যালেন্স শিট আধুনিক পদ্ধতিতে কিভাবে আপনি করবেন সেটা আমরা আজকে দেখব। ঠিক আছে, আমরা এখানে দেখছি যে এখানে আছে অর্পণ ট্রেডার্স। অর্পণ ট্রেডার্স, অর্পণ ট্রেডার্স এর রেওয়া মিল কিন্তু আপনারা যখন দেখবেন এখানে আহ অবশ্যই থাকবে 2024 সালে, থাকার সম্ভাবনা খুব বেশি। 30শে জুন 2024 এই বিষয়টা কমন থাকবে। ঠিক আছে, 30শে জুন 2024 থাকতে পারে বা আবার 31শে ডিসেম্বর 2024ও থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, যেটা যেভাবে থাকবে সেটা সেভাবেই দিবে। আচ্ছা, এখানে কিছু টেকনিক আপনারা অবলম্বন করবেন। আমি আগেই বলছি যে এখানে 242-43 জন আছেন, এখানে অনেকেই ট্যাক্সের এক্সপার্ট, ইভেন অ্যাকাউন্টিং ওর এক্সপার্ট। অনেকে ভাবতেছেন যে ভাই অ্যাকাউন্টিং আমি পড়ে আসছি, অনার্স মাস্টার্স করে আসছি, আমি পরীক্ষা হলে গেলেই পারবো, প্রিপারেশন আমার অতটা এটার প্রতি জোর না দিলেও চলবে। আমি বলছি ভাই, আপনি যতই এক্সপার্ট হন, আপনি যদি টোটালি প্র্যাকটিস না থাকে, খাতায় লেখার মতো প্র্যাকটিস না থাকে, আপনি কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু মিলাইতে কিন্তু আপনার খুব কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, যারা যারা আছেন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছেন যারা অথবা ল ব্যাকগ্রাউন্ড আছেন যারা, তারা অবশ্যই প্র্যাকটিস করবেন। একটা কথা মনে রাখেন যে খুবই সিম্পল প্রশ্ন হবে এই অ্যাকাউন্টিং থেকে। যদি ব্যালেন্স শিট আসে, সিম্পল একটা ব্যালেন্স শিট দিবে, কারণ ব্যালেন্স শিট করতে গেলে আপনাকে দুইটা তিনটা পার্ট করতে হবে। মোট লাভ বের করতে হবে, নিট লাভ বের করতে হবে, আপনাকে ব্যালেন্স শিট দুই পাশ মিলাইতে হবে। তো মোটামুটি 40 থেকে 45 মিনিট, 50 মিনিট একটা করতে লেগে যেতে পারে। তো আপনাকে এত কঠিনটা দিবে না যাতে নাকি আপনি ম্যাথ করতে গিয়ে অন্য প্রশ্নগুলা আনসার করতে না পারেন, এমন কোনো এটা দিবে না এখানে। সবচেয়ে বেশি সিকিউর বা সবচেয়ে বেশি যেটা করবে, ফোকাস যেটা করবে সেটা হচ্ছে আপনার ট্যাক্সের ম্যাথটা। ট্যাক্সের ম্যাথটা একটু হার্ড লাইনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ট্যাক্সের ম্যাথটাতে। তো ট্যাক্সের ম্যাথ আমাদের যে সাজেশনটা আছে, সাজেশনে 4টা ম্যাথ দেয়া আছে, আপনারা প্রত্যেকটা ম্যাথ ট্রাই করবেন। ইভেন স্যার যে এটা নিবে সামনে, মডেল টেস্ট দিবে, সেই মডেল টেস্টের মধ্যেও কিছু ম্যাথ দেওয়া থাকবে, ওইখানেও ম্যাথ গুলো দেওয়া আছে, ওগুলো ট্রাই করবেন। একটু হার্ড হবে ওইটা। কিন্তু এই অ্যাকাউন্টিং এর বিষয়টা একটু সফটলি থাকবে, কারণ এটা তো সবাই পারবে না, কারণ এখানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডও আছে, ল ব্যাকগ্রাউন্ডও আছে। ঠিক আছে, তো এইটা আপনারা যারা ল ব্যাকগ্রাউন্ড না, মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না, ল ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, তারাও একটু যদি চেষ্টা করেন আপনারা কিন্তু এখান থেকে 10-এ 10 মার্কস তুলতে পারবেন। তো আমি একটা টেকনিক দেখাবো আজকে। আমি এর আগের ক্লাসগুলোতে আপনাদের হয়তো অ্যাকাউন্টিংটা আমি নিয়েছি। তো আমি আপনাদেরকে বলছি যে এটা যত সিম্পলই হোক, একটা টেকনিক অবলম্বন করবেন। সেই টেকনিকটা অবলম্বন করলে দেখবেন আপনার ব্যালেন্স শিটটা মিলাইতে খুব সহজ হবে। আপনার লেনদেনগুলো আমরা কি করি যখন লিখতে যাই, তখন আমাদের মাঝখান থেকে কোনো কেন কি হারায় যায়, কোনো কোনো ট্রানজেকশন হারায় যায়। আমি ক্লাসটা নেয়ার আগে আমি এই ম্যাথটা প্র্যাকটিক্যালি করছিলাম। ম্যাথটা একেবারে সিম্পল, ম্যাথটা একেবারেই সিম্পল, কিন্তু আমি যখন করতেছিলাম, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যখন আমি নিজে করতেছিলাম এত সিম্পল ম্যাথটা আমি ভাবছি কোনো ব্যাপারই না। মাঝখানে গিয়ে দেখি একটা ট্রানজেকশন দেয়নি, মাঝখানে গিয়ে দেখি একটা ট্রানজেকশন মিস পড়ে গেছে। এই যে ট্রানজেকশনটা মিস পড়ে গেল,
এই ট্রানজাকশন, একটা ট্রানজাকশন মিস হওয়ার কারণে কিন্তু আপনার পুরা হিসাবটাই মিলবে না। ঠিক আছে? ধরেন আপনি এই, ক্রয় বিক্রয় হিসাবের বা যেটা আপনি বলেন আর্থিক অবস্থার বিবরণী মোট লাভ বের করতে গিয়ে যদি একটা ট্রানজাকশন মিসিং হয়ে যায়, দেখবেন আপনার পুরো ম্যাথটাই কিন্তু শেষ, ম্যাথটা কিন্তু মিলবে না শেষ পর্যন্ত। সো আপনারা এই টেকনিকটা অবলম্বন করুন, টেকনিকটা অবলম্বন করলে দেখবেন আপনার খুব ইজি হবে। সেই টেকনিকটা কি? এখানে আমরা যখন ম্যাথটা করব, ম্যাথটা আমরা আগে মাথায় নিয়ে রাখবো যে আমাদের দুইটা জিনিস করতে হবে। একটা কি? একটা বিশদ বিবরণী, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। হুম। মালিকানা সত্ত্ব বিবরণী আপনারা যদি নাও করেন সেটাও চলবে, এটা আপনি ব্যালেন্স শিটের ভিতরেও দেখাইতে পারবেন। আর এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এখন এই যে যে রেওয়া মিল, এই রেওয়া মিলের যে আইটেম গুলো আছে, প্রত্যেকটা আইটেমসই কিন্তু ওই ইতে যাবে, কি বলে, আর্থিক অবস্থার বিবরণী এবং আপনার বিশদায় বিবরণীতে যাবে। এখন আমরা যদি মার্ক করে নেই কোন কোন আইটেম কই কই যাবে, তাহলে কিন্তু দেখবেন আপনার ম্যাথটা করতে অনেক বেশি ইজি ফিল হবে। আপনার লেনদেনটা হারাবে না, এবং যে কটা এন্ট্রি দিবেন প্রত্যেকটা দেওয়ার সাথে সাথে এইটাকে কেটে দিবেন, এখান থেকে চিহ্ন দিয়ে দিবেন যে আমি এটা দিয়েছি। সবকিছু দেওয়ার পরে যখন দেখবেন যে আপনি কোনোটা বাদ পড়ছে কিনা, তখন দেখবেন যে যেটা নাকি মার্ক করেন নাই সেটা কিন্তু বাদ পড়ে গেছে, আপনি কিন্তু সহজে সেটা খুঁজে বের করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি খুঁজে বের করে এতটা সহজ হবে না। ঠিক আছে? তো আমরা ওইভাবে আজকে এটা করব। যেমন এখানে আছে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আমরা কি জানি প্রারম্ভিক মজুত পণ্যটা কই যাবে? আমি যদি আগের হিসাব ধরি তাহলে এটা আমরা জানি ক্রয় বিক্রয় হিসাবে যাবে। আর যদি আমি আধুনিক পদ্ধতি হিসাব করি তাহলে এটা আমরা জানি যে এটা বিশদায়ী বিবরণীতে যাবে, বিক্রিত পণ্যের ব্যয়তে। ঠিক আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে এখানে আসবে। তাহলে এখানে আমরা এটা চিহ্ন দিয়ে দিই। ধরেন এখানে আপনারা ক্রয় বিক্রয় হিসাব চিন্তা করে এখানে আপনারা কে চিহ্ন দিতে পারেন। হ্যাঁ, ক্রয় বিক্রয় বা প্রফিট লস, তারপরে কে বা পি, আপনারা যেটাই হোক আপনারা সেখানে চিহ্ন দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে ক্রয় বিক্রয়। এই ক্রয় বিক্রয়টা কই যাবে? আমরা জানি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাবে। তো সেখানে আপনি এখানে পি দিয়ে দেন, পি। আচ্ছা, আর মাউস দিয়ে লিখতে কষ্ট হচ্ছে একটু যদিও। আচ্ছা, ডক চার্জটা কই যায়? ডক চার্জটা আমরা জানি এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। এটা যায় হচ্ছে ক্রয় বিক্রয় হিসেবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। আচ্ছা, এটা আমরা এখানে দিয়ে দিব। দেন আমরা জানি যে আন্তঃপরিবহন, এই আন্তঃপরিবহন খরচটা কি? আন্তঃপরিবহন খরচটা হচ্ছে যে আমি যখন কোনো প্রোডাক্ট বাই করি আমার প্রতিষ্ঠানের জন্য, তখন এটা আমার প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য যে পরিবহন খরচটা আমি দেই, সেটা হচ্ছে আমার আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন। আচ্ছা, এটা আমার কই যায়? এই আন্তঃপরিবহন খরচটা আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যায়, এবং এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, হ্যাঁ, এটা এটা আসে। আচ্ছা, বই পরিমাণ এগুলো আপনার মার্ক করে নেবেন, ক্রয় বিক্রয় হিসাব বা বিক্রেতা পণ্যের ব্যয়, এগুলো মার্ক যদি করে দেন, প্রত্যেকটা আইটেম মার্কস করে নেবেন আপনাদের নিজেদের মতো কোড ব্যবহার করে, তাহলে দেখবেন যে আপনার ম্যাথটা করতে অনেক ইজি চলে আসবে। বহি পরিবহন কোথায় যায়? বহি পরিবহন হচ্ছে আমার এটা পরোক্ষ ব্যয়। এই পরোক্ষ ব্যয়টা আমার হচ্ছে, আপনি যদি আগের কথা চিন্তা করেন লাভ ক্ষতি হিসাবে যায়। আদারওয়াইজ আমি যদি নতুন পদ্ধতিটা বা আমাদের আধুনিক পদ্ধতি চিন্তা করি, তাহলে এটা যায় হচ্ছে পরিচালন ব্যয়তে। আচ্ছা, এরপর হচ্ছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তিটা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে আমার অন্যান্য আয় হিসাবে কানেক্টেড হবে। এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এখানে আমরা লিখতে পারেন। বেতন হচ্ছে আমার খরচ, এটা পরিচালন ব্যয় হিসাবে এটা আসবে। বিজ্ঞাপন। আচ্ছা, বিজ্ঞাপনটা কি? আমি আমার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিছু অ্যাডভার্টাইজ করি, এটা হচ্ছে আমার বিজ্ঞাপন, এটা আমার হচ্ছে পরোক্ষ খরচ। 10% বিনিয়োগ, এই দেখেন এখানে কিন্তু আমরা বিনিয়োগটা পেলাম, এটা কিন্তু আমার ইনভেস্টমেন্ট, এটা কিন্তু আমার ব্যালেন্স শিট আইটেম। ঠিক আছে? এটা কিন্তু আমার ব্যালেন্স শিট আইটেম। যেহেতু ব্যালেন্স শিট আইটেম, সেক্ষেত্রে আপনার আহ, এখানে একটা চিহ্ন দিয়ে রাখবেন, ধরেন বি দিয়ে রাখলেন, ব্যালেন্স শিট আইটেম। হাতে নগদ, এটাও আমার ব্যালেন্স শিট আইটেম, এটাও আপনি বি দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? দেনাদার, পাওনাদার দুইটাই আমার ব্যালেন্স শিটের আইটেম, আপনারা এগুলো চিহ্ন দিয়ে রাখবেন। আমদানি শুল্ক কিন্তু আমার প্রত্যক্ষ খরচ। ঠিক আছে? দেন হচ্ছে এটা আমদানি শুল্ক কিন্তু আমার ওই আর্থিক অবস্থার কি বলে বিশদায় বিবরণীতে চলে আসবে বা লাভ ক্ষতি হিসাবে চলে আসবে। আচ্ছা, মনিহারি আমার এটা হচ্ছে পরোক্ষ খরচ। অফিস খরচ এটা আমার পরোক্ষ খরচ। হ্যাঁ, লাভ ক্ষতি হিসাবের আইটেম। বিদ্যুৎ খরচ এটাও লাভ ক্ষতি হিসাবের আইটেম বা আপনি কি বলেন কি বলেন বিশদায় বিবরণীর আইটেম। দেন তারপর হচ্ছে আম, কি আম, বিদ্যুৎ খরচ, এটাও আমার লাভ ক্ষতির আইটেম। উত্তোলন ও মূলধন। এই উত্তোলন ও মূলধন বিষয়টা হচ্ছে যে আধুনিক পদ্ধতিতে যখন আমরা করব, তখন একটা ঘর বেশি করা লাগে।
সেটা হচ্ছে যে আমার মালিকানা সত্ত্ব বিবরণী বা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। লিখছেন যে আমার ম্যাথের টার্ম গুলো কি ইংলিশে লিখতে পারবো? এখন ম্যাথ টার্মস গুলো আসবে বাংলায়। ঠিক আছে, আপনি যদি বাংলায় আসে আপনাকে বাংলাতেই আনসারটা করতে হবে। ইংলিশ ভার্সনে কোশ্চেন হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, ভার্সন একটাই হয়। সো আপনাকে যে ভার্সনে আসবে সেই ভার্সনে আনসারটা করতে হবে। যদি আপনি যেমন বার কাউন্সিলে আপনি যখন আবেদন করবেন তখন সেখানে উল্লেখ করা থাকবে আপনি বাংলা ভার্সনে দিবেন না ইংলিশ ভার্সনে আপনি কোশ্চেন প্যাটার্নটা আসা। তো এখানেও আপনি কিন্তু ওই অপশনটা চাই নাই আবেদন করার সময়। তো আপনাদের যে ভার্সনে মেবি বাংলা ভার্সনেই আসার সম্ভাবনা 99%, আপনাদের বাংলা ভার্সনে কিন্তু আপনাদের দিতে হবে। আচ্ছা, দেন এরপর হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী আমাদের কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, এখন আপনি যদি মালিকানা সত্ত্ব বিবরণীটা তৈরি করতে না চান, ধরেন আপনি যদি মালিকানা সত্ত্ব বিবরণী না চান, আপনি সেটা আর্থিক অবস্থার বিবরণীটার ভিতরেও কিন্তু আপনি সেটা দিতে পারেন, দেখাইতে পারেন, আমরা দেখাই দিব সেটা। দেন হচ্ছে দেখেন বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত, এই বিক্রয় ফেরত ক্রয় ফেরতটা কিন্তু সচরাচর উপরেই থাকে, বিক্রয়ের সাথেই থাকে, কিন্তু এখানে নিচে দিয়ে দিছে। হ্যাঁ, আপনারা কিন্তু এটা মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন, নিচে আসতে নিচে থাকলেও কিন্তু আপনাকে এন্ট্রি দিতে হবে। এটা কিন্তু আমার আহ কি বলে প্রফিট লস অ্যাকাউন্টের আইটেম। আচ্ছা, জমাতিরিক্ত এটা আমার দায়, এটা আমার ব্যালেন্স শিট আইটেম। বিক্রয় কমিশন, এটাও আমার হচ্ছে কি বলে লাভ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের আইটেম। বাট্টা প্রদান বাট্টা প্রাপ্তি, এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আইটেম। আসবাবপত্র, সম্পত্তি, এই যন্ত্রপাতি, এগুলো কিন্তু আমার কি বলে এই আসবাবপত্র এবং যন্ত্রপাতি আমরা কিন্তু স্থায়ী সম্পদ। ঠিক আছে, ব্যালেন্স শিট আইটেম। বিনিয়োগের সুদ, এই বিনিয়োগের সুদটা কিন্তু আমার আয়। ঠিক আছে, এটা কিন্তু আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আইটেম। ব্যাংক জমাতিরিক্ত সুদ, এটা কিন্তু আমার খরচ। ঠিক আছে, আমি ব্যাংক জমা দিতে হয়েছিল, এটা কিন্তু আমার খরচ, সেটা আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসবে। সো আমি কিন্তু আসলে মাউস দিয়ে আমি মার্ক করতে পারতেছি না, তাহলে আমি প্রত্যেকটা আইটেম মার্ক করে দেখাই দিতাম যে কিভাবে কিভাবে আপনারা এই করবেন। তারপর আমি যতটুকু পেরেছি আপনাদের বলেছি যে আপনারা প্রত্যেকটা আইটেমসে মার্কস দিবেন, মার্ক করবেন যে কোন আইটেমটা কোন ঘরে বসলো, মানে কোন জায়গায় যাবে, কোন ছকে যাবে, তাহলে কিন্তু আপনার ভুল হবে না। ইভেন আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনারা পেন্সিল ইউজ করবেন, স্কেল পেন্সিল ইউজ করবেন। দেখেন, আপনি প্রারম্ভিক মজুত পণ্য লিখলেন, ঠিক আছে, এখানে ডক চার্জ লিখতে গিয়ে আপনি এই ব্যালেন্সটা দিয়ে দিলেন, 10,000 না লিখলে 76,000 দিয়ে দিলেন। এটা কিন্তু আপনার চোখের ভুল হতেই পারে। সো আপনারা একটা ঘর পর পর আপনার এইভাবে দাগ দিয়ে দিবেন, এভাবে দাগ দিয়ে দিবেন, এভাবে দাগ দিয়ে আমার মিলছে কিনা, এভাবে কিন্তু মিলিয়ে দিবেন। দেখেন, তাহলে কিন্তু আপনার একটা আইটেমস কিন্তু আরেকটার ঘাড়ে যাওয়ার সুযোগ নাই। আপনার যদি চেঞ্জ হয়ে যায়, আপনি সব কিছু ঠিক করলেন বাট একটা আইটেম আরেকটা জায়গায় দিয়ে দিচ্ছেন, আপনার কিন্তু ব্যালেন্স শিট মিলবে না শেষ পর্যন্ত। দেখবেন যে আপনার কোনো কোনো জায়গাতে ঝামেলা হয়ে গেছে, ব্যালেন্স শিটটা মিলাতে পারেন নাই। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে সমন্বয়ের আইটেমটা আছে, এই সমন্বয়ের আইটেম গুলাও কিন্তু এই পাশে পাশে দাগ দিয়ে দিবেন। যেমন সমাপনী মজুত পণ্য, ঠিক আছে, 40,000 টাকা আছে। এই সমাপনী মজুত পণ্যটা কোথায় যায় আমরা জানি, এটা ব্যালেন্স শিটে যায়। আর হচ্ছে কি, ক্রয় বিক্রয় যায়। হ্যাঁ, এই ক্রয় বিক্রয় হিসাবে যায়, বা আমাদের যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করবো সেখান থেকে এটা যাবে। যাই হোক, আচ্ছা, এখানে এটা মার্ক করে রাখবেন। অফিস খরচ বকেয়া আছে 1,000 টাকা। অফিস খরচটা কোথায়? এই দেখেন, অফিস খরচ, অফিস খরচ। এই অফিস খরচের পাশে ছোট্ট করে খ লিখে রাখবেন, খ। কারণ এই অফিস খরচের পাশে খ লিখার কারণ হচ্ছে এই খ নাম্বার সমন্বয় আপনার আছে অফিস খরচের ঘাড়ে। ঠিক আছে, কারণ আপনি এটা এন্ট্রি দিয়ে গেলেন, সমন্বয় দেন নাই, সমন্বয় কোনো জায়গায় আপনি পোস্টিং দেন নাই, তাও আপনার ব্যালেন্স শিট মিলে যাবে। তাও আপনার ব্যালেন্স শিট কিন্তু মিলে যাবে। সমন্বয়ের আইটেম গুলো এমন আইটেম, আপনি যদি কোথাও পোস্টিং না দেন তবুও আপনার ব্যালেন্স শিট মিলবে। আচ্ছা, কিন্তু একবার দিলে আরেকবার দোষ, এবং সমন্বয়ের আইটেম গুলো কিন্তু দুই জায়গায় যায়। একটা হইতেছে আপনার আহ কি বলে এই বিশদায় বিবরণীতে একবার আসবে, আরেকটা কিন্তু আপনার আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। সমন্বয়ের আইটেম গুলা দুই জায়গাতে পোস্টিং হয়। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে আপনার অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি আছে 500 টাকা। এই অব্যবহৃত মণিটা কোথায় যাবে? এই যে দেখেন, মণিহারির পাশে দিয়ে দিবেন, এখানে ছোট্ট করে লিখবেন হচ্ছে গ। আসলে গটা কঠিন হয়ে গেল লেখাটা, যাই হোক, এই পাশে লিখে রাখবেন গ। আচ্ছা, তারপরে হইতেছে বেতন অগ্রিম পরিশোধ করা আছে।
বেতন অগ্রিম পরিশোধ করা আছে, এই বেতনটা কই আছে? এই বেতনটা আছে এখানে, এখানে দিয়ে দিবেন খ। আপনি যখন এগুলো মার্ক করবেন তখন কিন্তু এগুলো যখন এন্ট্রি দিতে যাবেন তখন আপনার চোখে আসবে রে এর মধ্যে তো আমার একটা সমন্বয় আছে। তখন কিন্তু আপনি সমন্বয়টা অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি এভাবে করে যান, আপনি যদি মার্ক করা না থাকে, আপনি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যান, পরীক্ষার অনেক স্ট্রেস থাকবে আপনার, আপনি কিন্তু ভুলে যাবেন আপনি সমন্বয়টা পোস্টিং দেওয়ার জন্য। ঠিক আছে, সো আপনাকে এই বিষয়গুলো যদি মাথায় রাখেন বা এই টেকনিক গুলো যদি অবলম্বন করেন, আই থিঙ্ক আপনার ব্যালেন্স শিট মিলানোর কোনো ঝামেলা হবে না, আপনি এক চান্সে এটা মিলাই ফেলতে পারবেন। আচ্ছা, আমরা এখন এটাকে ম্যানুয়ালি করার চেষ্টা করি। আচ্ছা, অর্পণ ট্রেডার্স, যে নামই থাকুক না কেন আপনারা এইভাবে লিখবেন, অর্পণ ট্রেডার্স বা যে নাম আছে সেই নাম থাকবে। তারপর হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী বা আপনারা যদি জেনারেল আগের সিস্টেমে করতে চান তাহলে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তারপরে নাম হবে হচ্ছে মোট লাভ নির্ণয়ের জন্য যেটা আপনারা করবেন ক্রয় বিক্রয় হিসাব। ঠিক আছে, ক্রয় বিক্রয় হিসাব আপনারা বের করবেন ওইভাবে যদি চান। আদারওয়াইজ যদি আপনার বিশদ আয় বিবরণী লিখতে চান বিশদ আয় বিবরণী লিখতে পারেন। তো আই থিঙ্ক আমার কাছে এইটাই ইজি মনে হয়। আগেরটা হচ্ছে দুই পাশে এন্ট্রি দেওয়া লাগে, ডেবিট ক্রেডিট ব্যালেন্স বিডি ব্যালেন্স সিডি করা লাগে, এইটার ওই সুযোগটা ওইটা করা লাগে না। তো যে যেটা ইউজ টু, হ্যাঁ, আমরা কিন্তু ছোটবেলাতে ওই টিসকি করেছি। তো 9-10-এ ইন্টারমিডিয়েট টিসকি করেছি। যে আপার যখন বিবিএমবিএ করেছি তখন কিন্তু আবার আমরা এই আধুনিক পদ্ধতিতে ফলো করেছি। তো যার কাছে যেটা ইউজ টু মনে হবে, যে যেটা করে বেশি স্যাটিসফাই হন, আপনারা কিন্তু সেটাতেই করবেন, এতে কোনো সন্দেহ নাই। না, এখানে বলছে বিশদায় বিবরণী কি ব্যালেন্স শিট? না, বিশদায় বিবরণী হচ্ছে আগেকার দিনের ক্রয় বিক্রয় হিসাব ও লাভ ক্ষতি হিসাব, এটা হচ্ছে বিশদায় বিবরণী। আর আর্থিক অবস্থার বিবরণী হইতেছে উদ্ধৃত্ত পত্র বা ব্যালেন্স শিট। আচ্ছা, আর ইমতিয়াজ স্যারের নাম্বারটা হচ্ছে আমাদের যে ই নাম্বারটা আছে 01852777680। হ্যাঁ, আমাদের বিভিন্ন পোস্টে দেখবেন দেখবেন সেখানে আমাদের অফিসিয়াল নাম্বারটা আছে, ওই নাম্বারে যোগাযোগ করলেই তার সাথে আপনারা অফিস টাইমে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা এখন বিশদায় বিবরণীটা করি। বিশদায় বিবরণীটা করার সময় আপনাকে মনে রাখতে হবে যে এখানে আমরা কি কি বের করব। এখান থেকে আমরা বের করব হচ্ছে মোট লাভ এবং হচ্ছে নিট লাভ। কি বের করব? মোট লাভ এবং হচ্ছে আমার নিট লাভ বের করার জন্য যা যা করণীয় আমি তাই করব। দেখেন, আমরা যখন ক্রয় বিক্রয় হিসাব করতাম তখন আমরা কি করতাম? ক্রয় বিক্রয় হিসাব করার সময় আমরা কিন্তু মোট লাভ পেতাম, লাভ ক্ষতি, তারপর হচ্ছে যখন আমরা লাভ ক্ষতি হিসাব করতাম তখন কি পেতাম? নিট লাভ পেতাম। ঠিক আমার বিশদায় বিবরণী থেকে আমি মোট লাভ এবং নেট লাভ এই দুইটা জিনিসই পাবো। আচ্ছা, আমাকে মোট লাভ যখন বের করতে হইতো বা আমি যখন বিশদায় বিবরণী করব তখন আমরা কি দেখবো? প্রথমে দেখবো হচ্ছে বিক্রয়। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, স্ট্রেট কাট। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু মোট লাভ। কি? বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু হচ্ছে মোট লাভ। আচ্ছা, এখানে বিক্রয় কি আছে? এখানে দেখি আমরা, আমাদের এই যে বিক্রয় আছে কত? 1,57,000 টাকা। এখন বিক্রয়ের সাথে আবার ফেরতও আছে। ঠিক আছে, এই যে বিক্রয় ফেরত 7,000। তাহলে আমরা এই বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত, বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত আমরা এখানে দিয়ে দিব। তাহলে 1,57,000 ছিল হচ্ছে আমার কি, আহ 1,57,000 ছিল আমার বিক্রয়, আর হচ্ছে বিক্রয় ফেরত হচ্ছে 7,000। তাহলে আমার নিট বিক্রয় কত পেলাম আমি? নিট বিক্রয় পেলাম হচ্ছে আমি 1,50,000। তো পেলাম 1,50,000। আচ্ছা, এখন এই নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা মানে হচ্ছে আপনি যে, আচ্ছা, স্ক্রিনে কেউ কাইন্ডলি দাগ দিয়েন না, যে স্ক্রিনে দাগ দিয়েছেন কাইন্ডলি এটা রিমুভ করে দেন। স্ক্রিনে যে দাগ দিয়েছেন মাঝখানে রেড সিগন্যাল দিয়েছেন যে, কাইন্ডলি এটা করে দেন, রিমুভ করে দেন, দেখতে ভালো দেখাচ্ছে না। স্ক্রিনে যে দাগ দিয়েছেন। স্ক্রিনে, ওকে,
এমন একটা জায়গাতে দাগ দিলেন। ভাই যে দাগটা দিচ্ছেন শহীদুল ভাই, আপনি প্লিজ এটা রিমুভ করেন। আচ্ছা, স্ক্রিনে দাগ দিয়েন না, স্ক্রিনে দাগটা যে দিয়েছেন রিমুভ করে দেন। ওকে ফাইন, আমরা নেক্সট আগাচ্ছি। যে বিক্রয়, বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমরা কি পাবো? মোট লাভ। এখন বিক্রিত পণ্যের ব্যয়টা কি? বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে যে আপনি যেই পণ্যটা বিক্রি করেছেন, সেই পণ্যটা বিক্রয় করার আগ পর্যন্ত আপনার কি কি খরচ হয়েছে। কি কি খরচ হয়েছে? প্রথমত কি খরচ হয়েছে? আপনি প্রোডাক্টটা পারচেস করেছেন, রাইট, ক্রয় করেছেন। তারপর আপনি কি করেছেন? আপনি সেটা আনার জন্য আহ, পরিবহন খরচ দিয়েছেন, আপনার ডক চার্জ থাকতে পারে, আপনার আমদানি শুল্ক থাকতে পারে। ঠিক আছে? তো এখানে আমরা দেখি যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আছে। প্রারম্ভিক মজুত পণ্য, আমার লাস্ট ইয়ারে যেটা সমাপনী মজুদ, এই বছরে সেটা প্রারম্ভিক মজুত পণ্য। ঠিক আছে? আমার প্রারম্ভিক মজুত পণ্য আছে কত? আমরা দেখতে পাচ্ছি যে 30,000 টাকা। কত আছে? প্রারম্ভিক মজুত পণ্য আছে দেখেন 30,000। 30,000। আচ্ছা, আমরা এখানে নিলাম প্রারম্ভিক মজুত পণ্য 30,000। ভাই কেন দাগাদাগিটা করতেছেন স্ক্রিনের মধ্যে? তো প্রত্যেকের তো ডিস্টার্ব হচ্ছে। Remove করে দিই। আচ্ছা, এখন বিক্রিত পণ্যের ব্যয়ের মাঝখানে কি আছে? যে প্রারম্ভিক মজুদ 30,000, এর মাঝে কি আসবে? ক্রয়। দেখেন ক্রয় আছে কত? 76,000 টাকা। এই ক্রয়ের সাথে আবার ফেরত আছে, কিন্তু ফেরতটাকে বাদ দিতে হবে। 76,000-এর মাঝখান থেকে দেখেন ক্রয় আছে 76,000, এবং ক্রয় ফেরত আছে হচ্ছে আপনার 6,000, এবং ক্রয় থেকে ফেরতটা বাদ দিলে হয় হচ্ছে 70,000। এরপরে এটার জন্য আনার জন্য আমার কি করা হয়েছে? বহন খরচ দেওয়া হয়েছে, আন্তঃপরিবহন। ঠিক আছে? এটা হচ্ছে 70,000। ডক চার্জ আছে হচ্ছে আমার 10,000। আমদানি শুল্ক আছে হচ্ছে আমার 7,000। এই টোটাল এই কয়টা যোগ করলে হয় হইতেছে 1,22,000। 1,22,000 আমার প্রারম্ভিক মজুত পণ্য ছিল। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমি এই বছর কিছু বাই করেছি, কিছু ফেরত দিয়েছি। ঠিক আছে? সেই সাথে আমি যোগ করেছি আমার আন্তঃপরিবহন খরচ, আমার ডক চার্জ এবং আমদানি শুল্ক। ঠিক আছে? যোগ করার পর আমার পেলাম 1,22,000 টাকা। এখান থেকে আমি বাদ দিব, এখান থেকে আমি কিছু বিক্রি করেছি। সে বিক্রি করার পর আমার কিছু সম্পদ, কিছু প্রোডাক্ট রয়ে গেছে, যার নাম হইতেছে সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্যটা আমি কই পেয়েছি? সমাপনী মজুত পণ্যটা পেয়েছি আমি হচ্ছে এই সমন্বয় থেকে। সমাপনী মজুত পণ্য এই জায়গা থেকে আমি পেয়েছি হচ্ছে এটা। তাহলে আমার ওইখান থেকে আমি কি করব? বাদ দিব সমাপনী মজুত পণ্য 1,22,000 থেকে। বাদ দিলাম সমাপনী মজুত পণ্য, পেলাম কত? 82,000 টাকা। এটা এই 82,000 টাকা হইতেছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমার নিট বিক্রয় কত? 1,50,000 টাকা। আর আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? 82,000 টাকা। জি, পুরাতন পদ্ধতিতে করলেও হবে, নতুন পদ্ধতিতে করলেও হবে, এটার ভিতরে কেউ কোনো কনফিউশন রাখেন না। পুরাতন এবং নতুন নিয়ে কোনো কনফিউশন নাই, যেটাই চাক। নতুন পদ্ধতিতেও যদি চায় আপনি পুরাতন পদ্ধতিতে করতে পারবেন, ব্যালেন্স সেম আসবে। আবার যদি নতুন পুরাতন পদ্ধতিও চায়, আপনি যদি নতুন পদ্ধতিতেও করে দেন, তাতেও কোনো সমস্যা নাই, ব্যালেন্স সেম আসবে। আনসার মোট লাভ যা আসবে ওইটাতেও তাই আসবে, নেট লাভ যা আসে এখানে ওইটাতেও তাই আসবে, সেম আসবে। সো কোনো ডাউট রাখার কোনো অপশন নাই। ঠিক আছে? আপনার যেটাই আসবে, যেটা মন চাবে সেই পদ্ধতিতে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমরা কি পেলাম? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বাদ দিলাম, আমরা তাহলে কি পেলাম? মোট মুনাফা। মোট মুনাফা বা মোট লাভ। আচ্ছা, আমরা কি জানি? মোট লাভ। এখন মোট লাভ থেকে আমরা কি বাদ দিব? ব্যয় সমূহ বা পরোক্ষ ব্যয় সমূহ বা পরিচালন ব্যয় সমূহ। ঠিক আছে? পরিচালন ব্যয় সমূহ কি কি আছে?
আমার এখানে আছে বহি পরিবহন। বহি পরিবহন, বহি পরিবহন আছে কত? 8,000 টাকা। তারপরে আর কি কি আছে দেখেন, বেতন আছে। এই যে বেতন, এই যে আমি বলেছিলাম বেতনের সাথে ঘ নাম্বার আমার কি আছে, ঘ নাম্বার আমার সমন্বয় আছে। তাহলে আমি যখন বেতনটা এন্ট্রি দিব, তখন আমি কি জানি যে আমি 4,000 টাকা কিন্তু অগ্রিম দিয়েছি। যেহেতু আমি 4,000 টাকা অগ্রিম দিয়েছি, 4,000 টাকা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিব, আমি খরচ দেখাবো না। এখানে দেখাইছে কিন্তু 24,000 টাকাই খরচ দেখাইছে। 24,000 টাকা আমার এই বছরের খরচ না, কারণ 4,000 টাকা আমার অগ্রিম দেওয়া আছে। সেক্ষেত্রে আমি 4,000 টাকা আমি অগ্রিম এখান থেকে কর্তন করে দিব। তাহলে বেতন থেকে 4,000 টাকা মাইনাস করলাম, থাকলে হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন আছে 10,000 টাকা। দেন আছে মণিহারি। এইখানে বলে দিছে দেখেন, মণিহারি যখন আমরা লিখতে যাব, মনিহারির সাথে আমরা এন্ট্রি দিয়েছিলাম কি, গ নাম্বার সমন্বয়, মার্ক করেছিলাম দেখছেন। আমরা মনিহারিতে আসার সাথে সাথেই দেখলাম আমার এখানে গ নাম্বার সমন্বয়টা দেয়া আছে, সো আমার গ নাম্বার সমন্বয় করে আমাকে নিতে হবে। আমার মনিহারি পারচেস করেছিলাম, মানে স্টেশনে পারচেস করেছিলাম হচ্ছে 3,000 টাকার। এইটা 500 টাকা আমার অব্যবহৃত আছে। কত আছে? 500 টাকার অব্যবহৃত আছে, তার মানে 500 টাকা আমি মাইনাস করে নিব। আচ্ছা, তো মনিহারি আছে কত? 3,000, 500 টাকা মাইনাস করলে হয় যে 500, তাহলে হলো 2500 টাকা। আচ্ছা, এরপরে হইলো দেখেন অফিস খরচ। অফিস খরচ আছে কত? অফিস খরচ আছে হচ্ছে আপনার 6,000 টাকা। এখানে বলে দিচ্ছে দেখেন যে খ নাম্বার অফিস খরচ আমরা মার্ক করেছিলাম, এখানে সমন্বয় আছে খ নাম্বার। এই খ নাম্বারে দেখেন আছে হচ্ছে অফিস খরচ বকেয়া আছে 1,000 টাকা। মানে আমি 6,000 টাকা দিয়েছি, আরো 1,000 টাকা আমার বকেয়া আছে, তার মানে এটা যোগ হবে। অফিস খরচ যোগ বকেয়া 1,000, আমার অফিস খরচ কত? আমার 7,000 টাকা। আচ্ছা, এরপরে আছে বিদ্যুৎ খরচ 5,000। বিদ্যুৎ খরচ, হ্যাঁ বিদ্যুৎ খরচ 5,000। বিক্রয় কমিশন আছে 8,000। দেন বিক্রয় বাট্টা, বাট্টা প্রদান, বাট্টা প্রদান করেছি। বাট্টা প্রদান করেছি আমি 1,000 টাকা। তো এই কয়টা ছিল আমার হইতেছে পরিচালন ব্যয়। টোটালটা যোগ করলে আমরা পাই 61,500 টাকা। তাহলে মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয়টা যখন বাদ দিলাম, এই জায়গাটা একটু আলাদা আপনার ওই নিট লাভ করার বের করার সময় বা লাভ ক্ষতি হিসাব বের করার সময়। তখন আমরা ডান বামে, বাম পাশে খরচগুলো দিতাম, ডান পাশে আয়গুলো দিতাম। ঠিক আছে, জাস্ট এই জায়গার মধ্যে এই অংশটুকু একটু আলাদা। তো আমরা যেটা পেলাম সেটা হইতেছে কি, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা কি পেলাম? পরিচালন মুনাফা পেলাম। ঠিক আছে, পরিচালন মুনাফা কত পেলাম আমরা? 6,500 টাকা। এই পরিচালন মুনাফার সাথে আমরা যোগ দিব হচ্ছে অন্যান্য আয়। কিরকম অন্যান্য আয়? আমি এখানে বাট্টা পেয়েছিলাম। বাট্টা পেয়েছিলাম কত? 800 টাকা। এবং কমিশন পেয়েছিলাম, কমিশন পেয়েছি কত? 500 টাকা। ঠিক আছে, কমিশন পেয়েছি 500 টাকা। তাহলে হলো কত? মানে 800 আর 500। আবার দেখেন আমার এখানে বিনিয়োগ করা ছিল, এই জায়গাটা একটু ইন্টারেস্টিং বিষয় আছে। এই জায়গাটা একটু খেয়াল করেন। দেখেন বিনিয়োগ, বিনিয়োগে বলছে কি 20,000 টাকা। বিনিয়োগের কোনো সমন্বয় আছে? দেখেন, বিনিয়োগের কোনো সমন্বয় আছে এখানে? এখানে বিনিয়োগের কোনো সমন্বয় নাই। আচ্ছা, মনিয়ার স্টেশনের এক ভাই বলে দিয়েছেন, আচ্ছা থ্যাংক ইউ। আমার বিনিয়োগের কিন্তু কোনো সমন্বয় এখানে নাই। তারপরেও এখানে আমাকে সমন্বয় অ্যাডজাস্ট করা লাগবে, বিকজ অফ আমাকে এখানে বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে, 10% বিনিয়োগ বা 10% ইনভেস্টমেন্ট। 10% ইনভেস্টমেন্ট বলার কারণ হচ্ছে যে সে 10% ইন্টারেস্ট রেটে সেটা বিনিয়োগ করেছে। কি করেছে? 10% ইন্টারেস্ট রেটে সেটা পরিচালন মুনাফা, অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট। আচ্ছা, দেখেন 10% ইনভেস্টমেন্ট বা 10% ইনভেস্টমেন্ট এখানে আছে, তার মানে হইতেছে 10% হারে আমাকে ইনভেস্ট করেছিলাম, বিনিয়োগ করেছিলাম 10% হারে। সেক্ষেত্রে 20,000-এর 10% কত? 2,000 টাকা। আমাকে কিন্তু কোথাও বলে নাই এখানে আমাকে বিনিয়োগের সুদ পেয়েছি আমি, যেহেতু আমি বিনিয়োগ করেছি 10% হারে, তার মানে আমি সুদটা পাবো বা পেয়েছি। ঠিক আছে, আমি পেয়েছি 10%। এই দেখেন বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ এখানে আছে 800 টাকা। 800 টাকা কিন্তু আমাকে রেওয়া মিলে দেওয়া আছে, এই দেখেন বিনিয়োগের সুদ দেওয়া আছে কত? 800 টাকা। আমি প্রাপ্য কত? প্রাপ্য কত? 10%, মানে 2,000 টাকা। আমি পেয়েছি হইতেছে 800 টাকা, তার মানে আরো আমি কি
পাবো মানে প্রাপ্য হয়েছে, আমি পাবো এখন পাইনি, কত 1200 টাকা, এটাও আমার আয়, ওয়ান কাইন্ড অফ ইনকাম। ঠিক আছে, আয় তাহলে কত 2000 টাকা। অন্যান্য আয় কত আমার 800 500 1300 আর হচ্ছে 2000 কত 3300। 3300 টাকা আমাদের সাথে পরিচালনা মুনাফার সাথে যোগ করে দিব, তাহলে হয় হলো আমার 9800। এখান থেকে বাদ দিব হইতেছে অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় হইতেছে ওই যে আমার ঋণের সুদ টুদ যদি থাকে সেখান থেকে আমরা বাদ দিব। যেমন এখানে ব্যাংক জমা অতিরিক্ত সুদ আছে 1000 টাকা, তো আমরা এখান থেকে মাইনাস করে দিব। তাহলে আমরা কত পেলাম এখন 9800 টাকা মাইনাস করলে 8800। এই 8800 টাকা হইতেছে আমার নেট প্রফিট। এই 8800 টাকা হইতেছে আমার নেট প্রফিট বা নিট লাভ। তাহলে আমরা বিশদায় বিবরণী থেকে কি পেলাম? বিশদায় বিবরণী থেকে আমরা পেলাম হচ্ছে মোট লাভ পেলাম, তারপরে পেলাম আমরা কি নিট লাভ। আচ্ছা, এরপরে আমরা করবো হইতেছে মালিকানা সত্ত্ব বিবরণী। এখন মালিকানা সত্ত্ব বিবরণীটা আগের প্যাটার্নে ছিল না। আগের যে প্যাটার্নটা আমরা করতাম ওই প্যাটার্নে মালিকানা সত্ত্ব বিবরণীটা কিন্তু ছিল না। জাস্ট এই প্যাটার্নে, এটা নতুন প্যাটার্নে আসছে। আপনি এটা না চাইলেও, আপনি না চাইলে এটা নাও করতে পারেন। দেখেন আমরা আগে যখন ব্যালেন্স শিট করতাম আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা এক পাশে লিখতাম সম্পদ, আরেক পাশে লিখতাম হচ্ছে দায়। আচ্ছা, দায় পাশে আমরা কি করতাম? দায় পাশে আমরা প্রথমে দিতাম মূলধন ও দায়, রাইট? মূলধন ও দায়। আচ্ছা, এই মূলধনের মধ্যে আমরা প্রারম্ভিক মূলধন থাকতো, সেটার সাথে আমরা কি করতাম নিট লাভ যোগ করতাম, উত্তোলনটা বিয়োগ করতাম। তাইলে আমরা কিন্তু নিট মূলধনটা পেয়ে যেতাম বা সমাপনী মূলধনটা আমরা পেয়ে যেতাম। এরা করছে কি, এই যে যে মূলধনের হিসাবটা, এই মূলধনের হিসাবটা এখান থেকে বের করে নিয়ে আসছে, ব্যালেন্স শিট থেকে বের করে নিয়ে আসছে। তারাই দেখেন ব্যালেন্স শিটে মূলধনের অপশন নাই, এটাকে নিয়ে আসছে এই মালিকানা সত্ত্ব বিবরণীতে। এই মালিকানা সত্ত্ব বিবরণীর কাজটা কি, জাস্ট এই মূলধনটা ক্যালকুলেট করা। বুঝতে পেরেছেন? এই মূলধনটা জাস্ট ক্যালকুলেট করা মালিকানা সত্ত্বের কাজ। আচ্ছা, তো আমি আরো যদি জুম করতে চাই তাহলে এটা কি হবে যে স্ক্রিন থেকে বের হয়ে যাবে। আসলে এর বেশি জুম করাটা ঠিক হবে না। আচ্ছা, এখন আমরা কি করব, মালিকানা সত্ত্ব বিবরণী লিখবো ট্রেডার্স মালিকানা সত্ত্ব সত্ত্ব পরিবর্তন বিবরণী, ওনার্স ইকুইটি চেঞ্জ, এর ইংরেজি নাম হচ্ছে ওনার্স ইকুইটি চেঞ্জেস চেঞ্জেস স্টেটমেন্ট। হ্যাঁ, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। তো 2017 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত সমস্ত বছরের জন্য ওই সেম কথাটাই থাকবে। দেন মূলধন, এখানে 1117, মানে এখানে এটা এটা তো আসলে 31শে ডিসেম্বর ক্লোজ করেছে। ঠিক আছে, সেজন্য এখানে দেখেন দেওয়া মিলে মূলধন আছে, মানে ব্যবসা শুরুর যে মূলধনটা এই বছরে, ওই ক্যাপিটালটা কোথায়, এই যে দেখেন মূলধন 1,70,000 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল বা প্রারম্ভিক মূলধন, এখানে দিবেন 1,70,000 টাকা। দেন হচ্ছে নেট লাভ বা নেট প্রফিট যোগ করলাম, যোগ করার পর উইথড্র বা লেস হচ্ছে ড্রয়িংস বা উত্তোলনটা আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমরা যেটা পেলাম সেটা হইতেছে সমাপনী মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধন। কত পেলাম আমরা? 1,38,800 টাকা। জাস্ট আমার এটার কাজ শেষ। আপনারা চাইলে পরে ওই এ, এইটার যে দায় পাশটা আছে আপনার এই পাশের ভিতরে আপনারা চাইলে এই অংশটা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে করে দেওয়াটাই বর্তমান আধুনিক পদ্ধতিতে, যেহেতু করছেন আপনারা জাস্ট ছোট একটা ছক করে করে দিবেন। আচ্ছা, দেন অর্পণ ট্রেডার্স। অর্পণ ট্রেডার্স এর কি করবো আমরা? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর 2017। দেখেন এই জায়গাগুলোতে কিন্তু সবগুলাতে লিখছে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এটা বলছে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, জাস্ট এখানে লিখছে কি 31শে ডিসেম্বর 2017। নেওয়া মিলে যেভাবে কথা উল্লেখটা আছে ঠিক এইভাবে আপনারা এখানে লিখে দিবেন আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, এখন বলছে হলো যে এই যে ব্যালেন্স শিট, এটা 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 আগেকার যে ব্যালেন্স শিট আর এটা সেম, জাস্ট প্যাটার্নটা আলাদা। এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সম্পদ পার্ট আর একটা হচ্ছে আমার দায় পার্ট, মালিকানা সত্ত্ব বা দায়ের পার্ট। ঠিক আছে, এখন এই সম্পদ পাশে কি কি আছে? সম্পদ পাশে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্থায়ী সম্পদ, এটা চলতি সম্পদ।
আর দায়ের পাশে কি আছে? দায়ের পাশে আমার মালিকানা সত্ত্বটা নিয়ে আসবো, প্লাস হচ্ছে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে। এখন আপনাদের যদি অনেক সময় কি হয় যে এই, স্থায়ী চলতি মিক্সিং হয়ে যায়, ঠিক আছে, মিক্সিং হয়ে যায়, মিক্সিং হয়ে গেলেও ব্যালেন্স শিট মিলবে, সমস্যা নেই। আমরাও এটা করতাম, আমরা যখন 9 10 ইন্টারমিডিয়েটে যখন আমরা ব্যালেন্স শিট করেছি বা ইয়ে করেছি, আমি ব্যক্তিগত কথা বলি যে আমার মিক্সিং হয়ে যেত। ব্যালেন্স শিটটা করতে গেলে আমার মিক্সিং হয়ে যেত। সো মার্কস কাটা ওই দুই এক হয়তো বা স্যার যদি চায় কাটতে পারে, কিন্তু আমার ম্যাথ হয়েছে, ম্যাথ হয়েছে, ম্যাথে ফুল মার্কস না দিলেও দুই এক হয়তো বা কম দিতে পারে, কিন্তু ম্যাথ হবে। তো আপনি যদি সম্পূর্ণ করতে গিয়ে যদি ম্যাথ ভুল করে ফেলেন, তাতে কিন্তু লাভ নেই। আপনি চাইলে মিক্সিং পদ্ধতিতেও করতে পারেন, বা এটাকে বলা হয় মিশ্র পদ্ধতি। আগেকার যে সিস্টেমটা ছিল ওটাকে বলতো মিশ্র পদ্ধতি, সনাতন পদ্ধতিতে। না, সনাতন পদ্ধতিতে আমি বারবার বলছি ভাই, সনাতন পদ্ধতিতে অঙ্ক করলে অঙ্ক কাটবে না, নাম্বারও কম দিবে না। ঠিক আছে। আপনারা চাইলেই করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনি পারলেই হইলো, মিললেই হইলো। ঠিক আছে। আপনি যে পদ্ধতিতেই করেন না কেন, ধরেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য করতে গেলেন, যে প্রত্যেকটা বিজনেসের যখন রিটার্ন করতে যাবেন, তখন আপনার কি করতে হবে, যে একটা ব্যালেন্স শিট করে দেওয়া লাগবে। এখন আপনি যদি আগেকার আইটেমে ব্যালেন্স শিট করে দেন, আপনাকে কি আয়কর অফিসে নোটিশ পাঠাবে, ভাই আপনি আগেকার নিয়ম কেন করতেছেন? আয়কর অফিস তো কোনো এসআরও দিয়ে বলে নাই যে আপনি কোনো ভাবেই আগেকার নিয়মে ব্যালেন্স শিট করতে পারবেন না। যদি এনবিআর কোনোভাবে কোনোদিন এসআরও ইস্যু করতো বা করে যে আগেকার নিয়মে করা যাবে না, সেক্ষেত্রে ভিন্ন কথা, এবং সেটা কোনোদিনই করবে না। হ্যাঁ। তো আপনাদের টেনশনের কিছু নাই, আপনারা যে কোনো ফরম্যাটেই আপনারা এটা করতে পারবেন, নো ডাউট আপনাদের। তো স্থায়ী সম্পদটা আমরা দেখি, স্থায়ী সম্পদ কি কি আছে। এই দেখেন, আমরা এখানে কিন্তু মার্ক করে দিয়েছিলাম যে আমার ব্যালেন্স শিট আইটেম কি কি আছে। এই দেখেন, আমরা বিনিয়োগ ব্যালেন্স শিট আইটেম, হাতে নগদ ব্যালেন্স শিট আইটেম আমরা মার্ক করেছিলাম। আপনারা এইভাবে মার্ক করবেন, যেমন এখানে যন্ত্রপাতি, আসবাবপত্র, এগুলো কিন্তু ব্যালেন্স শিট আইটেম। ঠিক আছে। আমার স্থায়ী সম্পদ, আমার প্রতিষ্ঠানের আসবাবপত্র এবং হচ্ছে আমার কি যন্ত্রপাতি, এটা কিন্তু আমার স্থায়ী সম্পদ। ওকে। তো আমার আসবাবপত্র আছে 20,000, আর যন্ত্রপাতি আছে 70,000, এখানে 90,000 টাকা আমরা দিলাম, এটা হচ্ছে মোট আমার স্থায়ী সম্পদ। আচ্ছা, যদি অপচয় থাকতো, ওরা অপচয়টা এখান থেকে মাইনাস করে দিতাম, যদি এখানে অপচয় নাই। ঠিক আছে। এরপর আছে হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ কি? আমার 10% বিনিয়োগ আছে। 10% বিনিয়োগে কত টাকা? 10% বিনিয়োগ কত? 20,000। 10% ইনভেস্টমেন্ট কত? 20,000। এই যে আমরা এখানে দিয়ে দিলাম 10% ইনভেস্টমেন্ট, বা 10%, 20%, 10% বিনিয়োগ, 20,000 টাকা। আচ্ছা। আচ্ছা, এরপরে হইলো আমার স্থায়ী সম্পদ চলে গেল। এরপরে হইতেছে আমার চলতি সম্পদ। এখন চলতি সম্পদের মধ্যে আমার কি কি আছে দেখেন। চলতি সম্পদের মধ্যে আমার ক্যাশ আছে, হাতে নগদ, ক্যাশ ইন হ্যান্ড 3600 টাকা। আমার দেনাদার, হ্যাঁ, আমার হইতেছে ডেটার্স, আমার আছে হচ্ছে কত? 30,000 টাকা। আমার অব্যবহৃত মনিহারি, এই যে দেখেন সমাপনী মজুদ, আমরা সমন্বয় এন্ট্রির মধ্যে ছিল কত? 500 টাকার অব্যবহৃত মনিহারি আছে। আমরা কি করেছিলাম? আমরা এখানে আহ কি বলে, বিশদায়ী বিবরণীতে হেডিং না লিখে কি ব্যালেন্স শিট হিসাব করা যাবে কি? হেডিং লিখবেন না কেন? মানে হেডিং বলতে আপনি কি স্থায়ী সম্পদ আহ বা চলতি সম্পদ এগুলো বোঝাচ্ছেন? আপনারা যদি হেডিং বলতে স্থায়ী সম্পদ বা চলতি সম্পদ বোঝান, আপনি শুধু শুধু লিখে দিবেন সম্পত্তির সমূহ, সম্পত্তি সমূহ এখানে লিখে দিবেন। স্থায়ী চলতি আপনি যদি মিশাই ফেলেন, দরকার নেই, সম্পত্তির সমূহ লিখে দিলেও হবে। ঠিক আছে, যেহেতু সম্পদ পাঠটা করতেছেন। হ্যাঁ, স্থায়ী আর চলতি কোনো মিক্স, যদি আপনি করতে চান মিক্স করতে পারবেন না, ভুলে লিখে থাকবে শুধু সম্পত্তির সমূহ, তাহলে আপনার হবে। আচ্ছা, এই দেখেন অব্যবহৃত মনিহারি, মনিহারি থেকে আমার 2500 টাকা খরচ হয়েছে, খরচ দেখা যাচ্ছে 500 টাকা অব্যবহৃত ছিল, এটাকে আমি কি করলাম, আমার ব্যালেন্স শিটে সম্পদে নিয়ে গেলাম। এটা আমার চলতি সম্পদ। ঠিক আছে, অব্যবহৃত মনিহারি 500 টাকা। অগ্রিম বেতন, ঠিক আছে, অগ্রিম বেতন আসছে কত? দেখেন, অগ্রিম বেতন কিন্তু এটা আমার আসছে থেকে সমন্বয় থেকে। অগ্রিম বেতন, বেতন অগ্রিম পরিশোধ করা হয়েছে কত? 4,000 টাকা। 4,000 টাকা কি আমার ব্যালেন্স শিট আইটেম। এই 4,000 টাকা আমরা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন, অগ্রিম বেতন 4,000 টাকা। বিনিয়োগের প্রাপ্য সুদ, এই যে বলেছিলাম 10% ইনভেস্টমেন্ট, 20,000 টাকা 10% কত ছিল? 2,000 টাকা। আচ্ছা, 800 টাকা আমরা খরচ পেয়েছি, প্রাপ্ত দেখাইছি। এই দেখেন, 8,000 টাকা আমরা প্রাপ্ত দেখাইছিলাম না? আর 1,200 টাকা কি করেছিলাম? প্রাপ্য, মানে পাবো। যেহেতু পাই নাই, আমি পাবো, তার মানে ইটস ওয়ান কাইন্ড অফ আমার অ্যাসেট। ঠিক আছে, এটা আমরা এই অ্যাসেটে নিয়ে আসছি।
তার মানে মাথায় রাখবেন, সমন্বয়ের আইটেম গুলা অবশ্যই অবশ্যই দুইবার যাবে, এতে কোনো সন্দেহ নাই। সমন্বয়ের আইটেম গুলো অবশ্যই অবশ্যই দুইবার যাবে। এই দেখেন, বিনিয়োগের সুদ 1200 টাকা প্রাপ্য সুদ। সমাপনী মজুত পণ্য আমরা প্রথমে এই যে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিয়েছিলাম, বেশ করতে গিয়ে বাদ দিছিলাম, ঠিক আছে। আবার আমরা এখানে সমাপনী মজুত পণ্য আমরা নিয়ে আসছি, কারণ সমাপনী মজুত পণ্য আমার কারেন্ট আছে 40,000 টাকা। সো এই করে আমরা যোগ দিব, আর আমাদের নাই। এটা এই করে হচ্ছে মোট চলতি সম্পদ, এই করে আমরা যোগ দিব, চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ মিলে হবে আমার মোট সম্পদ। ঠিক আছে, 90,000, 20,000, আর এটা মিলে হচ্ছে আমার 1,90,300 টাকা। এটা হচ্ছে আমার মোট সম্পদ। দেন মালিকানা সত্ত্ব ও দায়। আপনারা চাইলে এই হেডিংটা দিয়ে মালিকানা সত্ত্ব দায় দিয়ে আপনারা এখানে লিখতে পারেন প্রারম্ভিক মূলধন, এখানে লিখতে পারেন প্রারম্ভিক মূলধন প্লাস হইতেছে নিট লাভ বা হইতেছে উত্তোলন, দিলে এই ব্যালেন্সটাই আসবে। অথবা আপনারা লিখে দিতে পারেন মালিকানা সত্ত্ব সমাপনী উদ্বৃত্ত, যদি আপনারা এই মালিকানা সত্ত্ব বিবরণীটা যদি আপনারা করেন, ঠিক আছে, তাহলে আপনার এখানে জাস্ট ব্যালেন্সটা নিয়ে আসবেন 1,38,800 টাকা। আচ্ছা, এরপর হইতেছে দায় সমূহ। এখানে কোনো দীর্ঘমেয়াদী দায় নাই, এখানে সব যা আছে সব চলতি দায়। যেমন এখানে ছিল পাওনাদার, হুম, দেনাদার হইতেছে আমার সম্পদ, আর পাওনাদার হইতেছে আমার দায়। এগুলো তো সব এক পাশেই, এইগুলো তো সব এক পাশেই, বাম পাশেই। হ্যাঁ, ডান পাশে তো আসলে কোনো কিছু লেখার অপশন নেই, সব তো বাম পাশেই, এক সাইডেই আমরা লিখতেছি। আচ্ছা, দায়ের মধ্যে রয়েছে পাওনাদার। পাওনাদার আমরা ব্যালেন্স শিটে ইয়ে আছে, দেওয়া মিলে পেয়েছিলাম। দেখেন, আহ কোথায় পাওনাদার, পাওনাদার, এই যে পাওনাদার। পাওনাদার হলো ক্রেডিট পাশেরটা, ঠিক আছে, 19,500 টাকা। এই দেখেন পাওনাদার আমরা এখানে দিয়ে দিলাম 19,500 টাকা, 500 টাকা। ব্যাংক জমাতিরিক্ত, এটাও দেখবেন ক্রেডিট পাশে আছে, ব্যাংক জমাতিরিক্ত 30,000 টাকা। হুম। এই দেখেন অফিস খরচ, অফিস খরচটা কিন্তু আমার কি বলছিল, অফিস খরচ কি বলছে দেখেন, অফিস খরচ বকেয়া আছে 1,000 টাকা। আমরা কি করেছিলাম, আমরা খরচের মধ্যে 1,000 টাকা যোগ করে দিয়েছিলাম, 1,000 টাকা খরচ, মানে কম দেখানো আছে, 1,000 টাকা বাড়াই দেখাইছি। আর এটা কিন্তু আমার দায়, বকেয়া আছে যেহেতু, সেহেতু আমি এখনো পরিশোধ করি নাই, মানে এটা আমার দায়, চলতি দায়। ঠিক আছে, অফিস খরচ বকেয়া 1,000 টাকা। এই করে আমরা যোগ করলে পাবো 50,500 টাকা, প্লাস মালিকানা সত্ত্ব ও দায়, এই দুইটা জিনিস যোগ করলে আমরা পাবো হইতেছে 1,89,300 টাকা। দেখেন, এই দুইটা এই মানে হইতেছে মালিকানা সত্ত্ব ও দায়। আমার মোট সম্পদ এবং মালিকানা সত্ত্ব ও দায়, এই দুইটা পাশ কিন্তু মিলতে হবে, এটা আর হচ্ছে এটা, এই দুইটা পাশ কিন্তু মিলতে হবে, দুইটা সাইড কিন্তু মিলতে হবে। যদি আমার এই দুইটা সাইড না মিলে, তাহলে বুঝে নিতে হবে যে আমার কোথাও না কোথাও কোনো ঝামেলা আছে, কোথাও না কোথাও কোনো ঝামেলা আছে। তো আপনারা আবার প্রথম থেকে রেওয়া মিলটাকে নিয়ে ঠান্ডা মাথায় বসে আপনারা দেখবেন যে কোথায় ভুল করছেন, সেই ভুল জায়গাটা আইডেন্টিফাই করে আপনারা আবার দেখবেন আপনার ব্যালেন্সটা মিলে মিলে যাবে। ঠিক আছে, আপনার এই ব্যালেন্সটা মিলতেই হবে, এই ব্যালেন্সটা না মিলার কোনো সুযোগ নাই। বিশদায় বিবরণীটাকে বলা হইতেছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। আর মালিকানা সত্ত্ব বিবরণীটাকে বলা হইতেছে চেঞ্জেস অফ ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। আর আর্থিক অবস্থার বিবরণীটাকে বলা হইতেছে দ্য ফাইন্যান্সিয়াল পজিশন। ঠিক আছে, স্টেটমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন এটা বলা হয় ব্যালেন্স শিটকে। সো আপনাদেরকে দুইটা পাশকে অবশ্যই মিল রাখতে হবে, অবশ্যই মিল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের বুঝে যাবেন যে যদি না মিলে, তার মানে বুঝবেন যে ঝামেলা আছে, আপনার এটা হয় নাই। তবে একটা সুখবর আছে, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, হয়তো অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট যারা আছেন তারা সবাই জানেন যে আপনি অ্যাকাউন্টিং এর ম্যাথ যদি শুরু করেন, ছকও যদি আঁকায় রাখেন, তাও আপনি কিছু নাম্বার পাবেন, 2 হইলেও পাবেন। সো আপনারা আহ ছকগুলো অন্ততপক্ষে ঠিকঠাক মতো দেখেন। হ্যাঁ, ব্যালেন্স শিট ডিসপ্লে করা যায়, বারবার বলছি ব্যালেন্স শিট ডিসপ্লে করা যাবে। স্যার ইউ ক্যান শেয়ার দিস শিট ফার্দার প্র্যাকটিস। হ্যাঁ, এই শিটটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এই শিটটা এটা আইটিপি ফুল ফাইনাল সাজেশন হিসাবে এই শিটটা দেওয়া হয়েছে। স্যার যে শিটটা থেকে ক্লাস নিল, এই শিটের ভেতরে এটা আছে। ঠিক আছে,
অ্যাকাউন্টিং থিওরি কি পড়তে, না অ্যাকাউন্টিং নিয়ে কোনো থিওরি পড়ার কোনো দরকার নেই। অ্যাকাউন্টিং তো থিওরি নিয়ে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা 99%ই নাই। হ্যাঁ, তবে অ্যাকাউন্টিং থেকে রেওমিল অথবা ব্যালেন্স শিট এই দুটোর একটা আইটেম আসবে। গত বছর রেওমিলটা আসছিল, আবার 12 সালে আসছিল হচ্ছে ব্যালেন্স শিট। ঠিক আছে, 12 সালে ব্যালেন্স শিটটা আসছিল। তো আপনাদের কিন্তু হম এই বছর ব্যালেন্স শিট আসার সম্ভাবনা অনেক বেশি। আবার কপাল ভালো থাকলে দুইটাও আসতে পারে। রেওমিল ব্যালেন্স বলতে পারে যে রেওমিল কিছু উলট পালট দিল, আইটেম দিল, বললো যে আপনারা এখান থেকে রেওমিল করেন, রেওমিল থেকে আবার ব্যালেন্স শিট করেন, এক চান্সে 20 মার্কস। এমন হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে। সো আপনারা এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। হ্যাঁ, ব্যালেন্স শিট যদি সিঙ্গেল থাকে তাহলে 10 মার্কসে থাকবে। ঠিক আছে, আর যদি দুইটা থাকে তাহলে 20 মার্কস। মানে একটাতে 20 মার্কস দেওয়ার কোনো সুযোগ নেই। হুম, আচ্ছা, থেকে অনেকগুলো গ্রুপ আপনারা দেখবেন সবার গ্রুপেই স্যার কয়েকবার একাধিকবার এই শীটটা শেয়ার করেছে। হুম, ওকে, ঠিক আছে। আর আপনারা আমি আপনাদের সবাইকে অনলাইন যে ব্যাচগুলো ছিলেন সেই ব্যাচগুলোতে আমি আপনাদের ক্লাস নিয়েছিলাম। আপনাদের রেওমিল যে পার্টটা আছে, রেওমিলে আমি আপনাদের কাছে কিছু ছক শেয়ার করেছিলাম খুব সম্ভবত, এইটার মধ্যে আছে কিনা। রেওমিল পার্ট। হুম, এই যে দেখেন, না এটা তো আর্থিক অবস্থার বিবরণী। এই দেখেন, এখানে পেজ নাম্বার হচ্ছে মেবি 50। হ্যাঁ, এই 50 পেজে আপনাদের এখানে কয়টা 135টা ট্রানজেকশন দেখানো আছে। 135টা ট্রানজেকশন দেখানো হয়েছে, শুধু ডেবিট আর ক্রেডিট, ডেবিট আর ক্রেডিট, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। আপনারা যদি বাসায় একটু ধৈর্য সহকারে, যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের কোনো সমস্যা নাই, যারা নাকি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের বাইরে আছেন তারা কাইন্ডলি একটু ধৈর্য সহকারে এই ছকটা একটু দেখে নেবেন, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। সর্বোচ্চ 10 থেকে 12টা আইটেম আসবে, এর বেশি না। 10 থেকে 12টা আইটেম দিয়ে আপনাকে একটা রেওয়ামিল করতে দিল, যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট নির্ণয় করেন বা রেওয়ামিলটা করেন। ঠিক আছে, সো আপনি জাস্ট ছকটা দেখবেন, প্রতিষ্ঠানের নাম রেওয়ামিল, এত সালের এত তারিখের জন্য, বা 31শে ডিসেম্বর 2024, বা 30শে জুন 2024, এমন একটা তারিখ থাকবে, দিয়ে আপনি মিলটা করবেন। সো এই 135টা আইটেম যদি আপনারা একটু বুঝে বুঝে পড়েন, আপনি নিশ্চিত থাকেন রেওয়ামিল যদি আসে, এর বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই। এর বাইরে থেকে রেওয়ামিল আসার কোনো সুযোগ নাই। যদি আসে, আপনার এর ভিতর থেকে আসতে হবে, এর বাইরে থেকে আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আচ্ছা, আপনারা এটা একটু দেখবেন। আপনাদের কপাল ভালো থাকলে দুইটা প্রশ্নই পেতে পারেন অ্যাকাউন্টিং থেকে। ঠিক আছে, আর ট্যাক্সের বিষয়টা আমি আবার একটু বলি আপনাদেরকে। আপনারা দেখেছেন যে ট্যাক্সের যে ম্যাথটা, সেই ম্যাথটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা ম্যাথ আসে। হ্যাঁ, অনেক স্ট্যান্ডার্ড একটা ম্যাথ আছে, আসে। কয়েকটা ইনকাম, একটা ইনকাম মিলায় না, কিন্তু দেখবেন যে সেখানে স্যালারি থাকবে, বাড়ি ভাড়া থাকবে। আমি দেখেছি যে লাস্ট যে এটা 7 সাল থেকে 7, 12, 17, প্রত্যেকটার মধ্যে বাড়ি ভাড়াটা কমন ছিল। কি কমন ছিল? বাড়ি ভাড়াটা কমন। এই 3টা বছরই বাড়ি ভাড়া সাথে আরো কিছু মিক্সিং করে ম্যাথ দিছে, বাড়ি ভাড়াটা মাস্ট। তো বাড়ি ভাড়াটা আসার সম্ভাবনা অনেক বেশি। বাড়ি ভাড়ার সাথে স্যালারি থাকতে পারে, বাড়ি ভাড়ার সাথে আপনার আহ কি বলে সঞ্চয়পত্র থাকতে পারে। সঞ্চয়পত্র যদি থাকে তাহলে কিন্তু জটিলতা একটু বেশি বাড়বে। আপনাকে রিবেট ক্যালকুলেশনের সময় কিন্তু সঞ্চয়পত্রটার থেকে যে আয়টা করবেন,
ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে যা এটা করবেন সেটা বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। যদি সঞ্চয়পত্রের সুদ থাকে, যদি রিবেট ক্যালকুলেশন করতে হয় এবং এবং কর দায় বের করতে বলে, তাহলে কিন্তু অবশ্যই সতর্কতার সহিত আপনারা এই কাজগুলা করবেন। যদি ফাইন্যান্সিয়াল, যদি আপনার চূড়ান্ত কর রিলেটেড যদি কোনো প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে, আপনাদের অবশ্যই খুব সতর্কতার সাথে ফিল আপ করতে, আদারওয়াইজ কিন্তু একেবারে প্রথম তাতে থেকেই ভুল হয়ে যাবে। ঠিক আছে। সো ট্যাক্সের ম্যাথটা অবশ্যই সবাই করবেন, যে যেই ব্যাকগ্রাউন্ডে থাকুন না কেন, কারণ উইদাউট ট্যাক্সের ম্যাথ আপনি পাস করতে পারবেন না। আপনাকে পাস করতে গেলে অবশ্যই আপনাকে ট্যাক্সের ম্যাথটা দিয়ে পাস করে আসতে হবে। আপনি 90 পাইছেন, ট্যাক্সের ম্যাথটা আপনি আনসার করেন নাই, আপনি পাস নাম্বার আপনার আসবে না। আপনাকে অবশ্যই ট্যাক্স মার্কটাতে পাস করে ট্যাক্সের ম্যাথটাতে আপনাকে করে কারেকশন করে আপনাকে আসতে হবে। ঠিক আছে, সবাই ট্যাক্স ম্যাথটার প্রতি জোর দিবেন। আর হচ্ছে যে বাংলা ইংরেজি স্যার তো যথেষ্ট পরিমাণ বুঝাই দিছে। হ্যাঁ, তো যেটা আমি আবারও বলছি, বাংলা ইংরেজিতে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং পাবেন, আপনারা নিজেদের মতো করে লিখবেন, আর অ্যাপ্লিকেশন যদি থাকে সেখান থেকে লিখবেন। তো আমাদের এই ব্যাচটাতে আমরা দেখলাম যে প্রায় 220-24 মতো পার্টিসিপেন্ট ছিলেন। তো এখন প্রায় 183 জনের মতো আছেন। তো দোয়া থাকবে সবার প্রতি, আপনারা সবাই আইটিপি হয়ে ফিরে আসেন। এবং আপনারা সবাই আইটিপি হলে আমরা অবশ্যই একটা গেট টুগেদার, স্যার যদি চান এমন হতে পারে যে আমরা একটা বড় করে একটা গেট টুগেদার আয়োজন করলাম, যে আমাদের স্টুডেন্টদের সবাইকে নিয়ে। ঠিক আছে। সো আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, পড়াশোনা করেন। হ্যাঁ, কোনো ধরনের টেনশন রাখেন না, জাস্ট একটা সপ্তাহ জীবনে একটু কাজে লাগান। হ্যাঁ, এই একটা সার্টিফিকেট আপনার জীবন হয়তো পুরোপুরি বদলে দিবে না, কিন্তু একটা আইডেন্টিফিকেশন দিবে। একটা লয়ের স্টুডেন্ট আছেন, বার কাউন্সিলটা এখন একটা দুরূহ ব্যাপার হয়ে গেছে। অনেক কঠিন পড়াশোনা করে বার কাউন্সিলের সনদ নেওয়া লাগে। তো সেই জায়গা থেকে একটু সহজ আছে এটা একজন আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের সবারই হোক, সেই দোয়া প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আপনাদের অবশ্যই ওই যে মডেল টেস্টের শিটটিটা আপনাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। হুম, মডেল টেস্টের শিটটি দিয়ে দেওয়া হবে, সেখানে আপনার মডেল টেস্ট করুন। মডেল টেস্ট আমরা করেছি, মডেল টেস্টের প্রশ্নটা আমাদের রেডি আছে, আমি চাইনি না স্যার আপনাদেরকে মডেল টেস্টের এটা এখনো দিয়েছি না, হয়তো যদি না দেয় পরবর্তী শেয়ার করবে। মডেল টেস্টে যেটা করেছি আমরা, তো সেটা খুব হাই থটের ম্যাথ ইউজ করা ম্যাথ দেওয়া হয়েছে, প্লাস ওটা পরবর্তী আরো একটা এক্সট্রা ম্যাথ দেওয়া হয়েছে। সো সবাই করবেন সেইগুলা। আর খুব একটা কঠিন প্রশ্ন হবে না, কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।